আসেনি না ধন্যবাদ। না ও তো আমার প্রত্যেকদিন ফোন করে একবার করে আসার আগে তোমরা এই ভুলগুলো করবা না, ও তো ভাবা না, তুমি শুধু চলে আসো, তুমি তোমার মতো চলে আসো, ঠিক আছে? ফোন টোন করে আজকে গল্প করার জন্য কিছু জিনিস চলে আসে আগে আগে পাখি দেখা। হ্যাঁ মাঝখানে নোট নিয়ে আছে ও একটা পায়ে আছে, নোট নিয়ে মানে নতুন মানে হাঁটু দুটো চলে গেছে। হাঁটু দুটো আমারও চলে যায়। কাঠের দোকানে কি বলবে চেয়েছিল কুড়ি ওদের গল্প করার জন্য পিছনে বসেছে দুজন। এই বলতে পারো। তুমি তুমি তো পরীক্ষা দিতে পারলে না, কি মজা তাহলে এখন বাড়ির জন্য আমি ফোন করবো, একটু আমাকে বলতে দাও, তখন আমি কি বলবো জানো? আমি যে অঙ্কিত তো রোজই আধ ঘন্টা লেটে আসে, ততক্ষণ পরীক্ষা নেওয়া হয়ে যায়, ওই জন্য আমি বলতে পারলাম যে অঙ্কিত পড়াশোনা করছে। এবার এইটা হচ্ছে ঝামেলা। আমি কি করবো তুমি ভাবো, তুমি ওকে ফোন করতে গেছো কি মুহূর্তে, ঘুম থেকে উঠবা, টাইম হলে ব্রাশ করবো, নাহলে করবো না, চলে আসবা, মুখ দিতে গন্ধ বেরোবে তো বেরোলো কে শুনবে? সবাই শুনবে, কথা বলবে। ও প্রতিদিন চলে আসে তাই আমি আমার কথা চলে চলে আসবে, নিজের মতো চলে আসবে, টাকাটাকি করার দরকার নেই। আর এখন এমনিও বাবা গরমকাল পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। তো 6টা করে দাও পড়া না এখন সেই দিন আছে, ছটা করতে হবে ছুটি চলে যায় আমি ছটা হলে আমি আসলাম সাইকেলে বাবা লেখার পুরো ছাপ বসে গেছে। সাইকেল স্লো পাতলা খাতে টুকলি মনে হচ্ছে এখানে। দাদারে খাতা বাবা এই চিঠি কে লিখলো এখানে, তারপরে দেখছি আমারই হাতে লেখা। চিঠিতে কত সুন্দর লেখা, আমার হাতে লেখা। তাই ভালো করে তাহলে ও কি আলোর বলো? মধ্যে নিয়ে গিয়ে যা। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি ছিল জানো? কোন সূত্রটা বলবো দ্বিতীয়টা প্রথমটা বলো। রাস্তায় মুখস্থ করতে এসছে তাড়াতাড়ি বলো হ্যাঁ বলো, প্রথমটা বলো। প্রথমটা n বছরের সম চক্রবৃদ্ধি a ইকুয়াল টু p ব্র্যাকেটের মধ্যে 1 ইনটু r বাই 100 হোল n ওখানে ইনটু নট প্লাস আছে, হ্যাঁ? কোনটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওখানে প্লাস। 1 প্লাস আর 1 প্লাস প্লাস। আমার সূত্রে ও তুমি বলেছিলে না আমি এই খাতাটা নিয়ে এসেছি। আমি এখানে করেছি হোমওয়ার্ক, আমি আগের দিন নিয়ে আসি। দেবা? অঙ্ক করা মানে আচ্ছা আগের দিন তোর বাইরে শুধু সূত্র ছিল, আর কিছু ছিল না? না না আর অঙ্ক ছিল কিসের অঙ্ক প্র্যাকটিস তুমি যে বললো কি অঙ্ক দা অঙ্ক 5 পাতা প্র্যাকটিস তো আমাদের হিসাবে কি থাকে। মা তুমি করেছো? করবে না। না আজ ওই জন্য বাড়িতে ফোন করবো এই যে আমি কে জানি করছো খাতা দাও দেখি। আমি 5 পেজ করে নি একটু অল্প করছি আমি জানি না ঠিক আছে না ও আমার তো খাতা তাই খোলা, আমি ছুটি আবার আজকে হঠাৎ করে বললো পড়ে এসছে বলে তাই বললো ও আগে দিন দুটোই না আমি জানি না ক পার্টনার করছে কারণ সবাই তো বললো পরের দিনে করে নিয়ে আসবে এ না আচ্ছা আগের দিন বোধহয় একটা পরীক্ষা নিয়েছিলাম না? ও হ্যাঁ। ওটা আমার ব্যাগে খাতা পড়ে আছে আমি আনতে পারি ওটা বাবাকে দেখাতে বলি আরে তো উদ্দেশ্য করতে হবে। আমি পরের দিন তোমার সাইন করা যদি না দেখা তখন দেবো মা দেখো অঙ্ক পরের এই দিন না। সাইন করা দরকার নেই। দাঁড়াও আমার করে সবাই বোধহয় নিজে সিগনেচার করছো নাকি শুধু? হ্যাঁ বাবা আমি বলেছি যে পরের দিন পরীক্ষায় নাম্বার ঠিকঠাক পাবো এই জন্য সিগনেচার করে দিয়েছে নালি করে দিয়েছে এই না আমার শেয়ার করেছো নাকি? বাবা নালি সিগনেচার করাইছিস signature? তুমি করেছো? কি কি খেতে দিত আমাও ভুলে গেছি, পরের দিন signature করে করে দেবো। দিয়েছে। এই না তোমার তো বলবো। আমার নেই। আমি বলেছি পরের আমার দিন ব্যাগে পরীক্ষা নেবে ঢুকেছে দেখো করে দেবে ব্যাগের মধ্যে পড়ে আছে এই তাই দেখো বল সিগনেচারটা করা হয়নি ব্যাগের মধ্যে বলেছি পরের দিন নেবে ওইটাই ভালো। তুই জিজ্ঞেস এই চ্যাপ্টারে নাকি না? কোথায় কোন খাতায় কিসব করছে না এই চ্যাপ্টার অঙ্ক তাড়াতাড়ি শুরু করো এই কিসব করছে বুঝতে পারছি না তুমি আগে কাট দিয়ে দাও গাইড দিয়ে দাও কোনটাতে কি করছো তাই বুঝতে পারছো না। না কি মুশকিল। কি মা এই অঙ্ক তো মনে হচ্ছে আগের দিন আমিই করালাম। আগে দিন কোথায় করেছে দেখো কোন 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 আলাদা? বছর শেষে তুই খাতা খুঁজে পাবো। নবীদের খাতা কি আছে? কি সাইন করা খাতা বাবাকে দেখিয়েছো? বাবাকে দেখাওনি না? আমার সত্যি কথা বলছি তো বাবাকে ফোন করে আমি কি বলবো? তোমার ফোন না, পরীক্ষা তো আমি নিই কিন্তু বাবা কিন্তু খাতা দেখায় না, আপনি কি করে জানবেন? আলাদা আমি বলছি আমি বাবাকে দেখা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি খেয়াল ছিল না চিন্তা করো না, এগুলো সব ফিরে আসবে। পরের দিন সাইন করা দেখিয়ে দেবো কি অঙ্ক করা আচ্ছা কোষে না, দেখি, আচ্ছা বলতে দেখি পারবো। সূত্রটা সুদি বলো তো, সূত্রটা কি ছিল? দুটোই বলতে পারো প্রথমটা বলো, দ্বিতীয় প্রথমেরটা পুরোটা বলতে হবে না, যেটুকু শুনতে শুনতে বলতে হবে। না পারলে আমি এ সমান সমান এই সমান সমান 1 যোগ
আর বাই 100 n। আগে তো বি বললাম না। পি গুণ ও হ্যাঁ পি গুণ ছিল না, তো পি ব্র্যাকেট হ্যাঁ। ছিল। কিছু কিছু লিখবে লিখবে এখানে গুণ গুণ আছে। পি ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট মধ্যে 1 যোগ আর বাই 100 হোল টু পাওয়ার n। প্রতি পাওয়ার n। আর পি সরাসরি হচ্ছে মূলধন, আর সরাসরি হচ্ছে শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, n এর সময় এই হ্যাঁ সময় ব্র্যাকেটে বছর। আর এই যে সমুল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে বলছো অঙ্কিত ওখান থেকে মনে হয় বোর্ড দেখা যাচ্ছে না ওই পর্যন্ত, কি? ওই কোনা পর্যন্ত বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা কোশ্চেন থেকে 6.1 এর আমরা একের অঙ্কটা করব। এক সেকেন্ড দাঁড়াবা। এই যে এটা পেজ নাম্বার 112, 112 সাবজেক্ট ম্যাথ, কোশ্চেন থেকে 6.1। ওই সামনে চলে গেলাম। ওখানে এসো না, ও সুযোগের পাশে তাহলে ওই কোনাটায় আমি যাবে, এখানেই ঠিক আছে। ওখানে গেলাম না। এখানেই ঠিক আছে। কত পেজ গো? হ্যাঁ কত পেজ? পেজ নাম্বার 112। 112। আর এই পেজটার ক্লাসটা একটু ভাগ হলো তো মাঝে। চট করে দাও তো। তুলে দিয়েছি, গরম গরম পড়ে গেছে তো, তোমার ঠান্ডা লাগছে। দুপুরের দিন চলে। এবার দিয়ে চেটে দেয়, জিভে দেয়। এই যে কিস করে। তুই যে জায়গাটা বসিস সেই জায়গাটা প্রত্যেকদিন মুছে দিয়ে যাবি। আর মাসে একবার করে মোছা হবে, চিন্তা করো না। মাসে একবার রোজ রোজ ঝাড় দিতে হয়। ঝাড় দিতে হয় রোজ, বুঝতে নেই। ঠিক আছে। ঠান্ডা হয়ে যায় না রোজ মুছলে। আমার কাছে 500 টাকা আছে। আচ্ছা তাহলে একের কোশ্চেনটা বলেছে আমার কাছে 5,000 টাকা আছে। ও দা, দাদা দাদা, আজ বাড়ি যাওয়ার সময় তোমার কাছে একটা জিনিস শুনে নেবো। হ্যাঁ চক্রবৃদ্ধি সুদে দিই। হ্যাঁ শুনে এটা টাকা শতকরা। বারবার তো জিজ্ঞেস করে দিই আচ্ছা একেরটা বলছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো সেটা হিসাব করে লিখি। ঠিক আছে তাহলে করে ফেলি, ধরি কি হচ্ছে আমরা একটা question আছে যে বলো। 8.5% বলেছে না? হ্যাঁ। এটা কি বছরে সুদের পার্সেন্ট? এক বছরে এত হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ সুদ হ্যাঁ হয়? হ্যাঁ লেখা আছে তো, দেখো বার্ষিক লেখা আছে না? বার্ষিক, তাহলে মাসের তো এখানে হিসাবই নেই। মাসে লাগবে না তো, আমার তো বছরেই লাগবে। বাইরে দেখতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে মূলধন পি, হ্যাঁ তো পড়া আছে তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি তো করবো। মূলধন পি সমান কত বলেছে দেখো? 5,000 5,000 টাকা। এবার লিখবো হচ্ছে কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। আর পিটাকে ব্যাকের অংশ দিতাম। না দিলেও চলবে। আর সমান কত বলেছে? 8.5%। আর যেখানে বলেছে সময় ইন n is equal to 2 বছর, অতএব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা প্রশ্ন হচ্ছে শুধু চক্রবৃদ্ধি সুদ চেয়েছে নাকি সম্পূর্ণটা চেয়েছে, সেটা কি করে বুঝবো? দেখো কোশ্চেনে কি লেখা আছে? সুদে আসলে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদে আসলে মানে কি সমূল চক্রবৃদ্ধি। সমান সূত্র ছিল কি p * 1 + r/100 টু দি পাওয়ার n। সমান p কত আমাদের 5,000। আচ্ছা ইন্টু 1 + r মানে আমাদের 8.5/100 টু দি পাওয়ার n সমান সমান 5,000 ইন্টু 1 + 85/100 ইন্টু 1,000, সরি 100 ইন্টু 10, দেখো 8.5 থেকে উপরে দশমিক তুললাম পরে নিচে 10 গুণ করে দিলাম টু দি পাওয়ার n। আচ্ছা n এর মানটা কত আমাদের 2, n এর জায়গায় আমরা 2 লিখব। সমান সমান 5,000 ইন্টু 1 + 85/100 এই 110 গুণ করলে কত 1,000 টু দি পাওয়ার 2। মানে জিনিস একই, একটুর জন্য এক ধরনের লাইন লিখতে হচ্ছে। কেন ওইখানে তো কাটাকুটি করে দিলে হয়ে যায়। ওই যে 100 × 10 110 তো 1,000 হবে, কারণ ওখানে আমি বাড়তি করে লাইন করে। মানে কাটাকুটি কাকে করবা? ওই যে 85 আর 1000 কে কাটাকুটি করে দিলে সমান যাবে না? সহজ কি করে হবে? কাটাকাটি করার জন্য আমার একটা লাইন বাড়বে। লাস্টের লাইনে কি কাটবে? একবারে চুপ যাও। আচ্ছা প্লাস না সরি ইনটু, আচ্ছা এই লাইনে এসে দেখো 1 + 85/1000 আছে না? তো এটা মানে কত? যদি এখানে হর ধরবো কত 1000, দশমিক বলে 1000 হবে, এখানে 1000 কে
হাজার প্লাস প্লাস 85 এখানে ইন্টু দিছো না তুমি কোনটা দেবো না একটু ইয়ারই দরকার নেই। এর দরকার নেই কিন্তু 5000 ইন্টু 1085 বাই 1000 তার হোল স্কোয়ার। আচ্ছা কোনো জিনিসের হোল স্কোয়ার মানে সেই জিনিসকে আমরা দুইবার নিয়ে গুণ করবো একদম। তাহলে এখানে আমরা উপরে লিখবো 1085 গুণ 1085 স্কোয়ার তুলে দিলাম আর নিচে 1000 গুণ 1000। তাহলে এখন দেখো 5000 এর যে তিনটে শূন্য ছিল সেই তিনটে শূন্য কাটবে সঙ্গে এই 1000 এর তিনটে শূন্য কাটবে। আচ্ছা এখন দেখো এখানে 5 আছে না 5 দিয়ে 1000 কাটেছে আবার এখানে 5 দিয়ে আবার কাটা যাবে কিন্তু আমরা কাটবো না। না কেন কাটবো না দেখো এখানে কোথাও না 2 আসবে না কোথাও 2 আসছে না বুঝতে পেরেছো ওই জন্য কাটবো না কারণ এটা এখানে 5 এর ঘরে কিছু একটা চলে আসবে পরবর্তীতে আমাকে তাহলে আবার ভাগ করতে হবে। ওর থেকে আমরা 5 1085 একবার গুণ করে নিই দিয়ে 1000 এর জন্য দশমিক চেঞ্জ করে দেবো তাদের উত্তর চলে আসবে। তাহলে 1085 কে 1085 দিয়ে গুণ করো হ্যাঁ n এর জন্য 2 হয়ে গেল ধরো উত্তর লেখা রাখো। দাদা হ্যাঁ বলো বলছে কি এই যে জন্য দুই, হ্যাঁ। ওটা হাজার কি করে আসলো ওই বছরটা 2 হয়ে গেল তাই তো এই যে তার উপরটা হ্যাঁ, বলছি তো। এখানে 1 আছে না হ্যাঁ ও তাহলে যদি 1000 লসক হয় একের নিচে কিছু নেই মানে 1000 কে গুণ করতে হবে একদিন। আচ্ছা 5 25 5 5 40 42 5 0 5টা 0 দিলো 4 64 তাহলে 68 আর একে 8 এখানে 0 আবার তাহলে একটা 3 4 0 3 0 1 5 8 0 1 আচ্ছা যোগ করি 5 2 12 1 1 7 2 2 5 ওকে ওকে তাহলে 1 1 7 7 2 2 5 বাই কত কিন্তু 5 গুণ আছে হ্যাঁ বলো 5 গুণ আছে না 5 গুণ আছে। ও হ্যাঁ ঠিক বলেছো 5 থেকে তো আমরা গুণই করে নিই তাহলে এখানে আমি ছোট করে নিচ্ছি তো আর একটু বুঝতে গেলে ভালো হতো এই সাইডে আচ্ছা, করো উপরে করি না উপরে করি 1 1 7 7 2 2 2 5 5 এটাকে আমরা 5 দিয়ে গুণ করব তাহলে হাজার 25 গুণ 100 হচ্ছে 25 বেশি 5 মানে 25 গুণ কোথায় 36 আজ 5 এটা আছে 55 আছে ও আচ্ছা 35 তাহলে না 5 8 8 6 1 2 5 বুঝতে না হাজার লসের হচ্ছে 2000 তাহলে 5 8 8 5 6 লসের হচ্ছে 1 2 5 বাই 1000 5 কে কেন বললে এই তো 5 দিয়ে এটা গুণ করেছো এটা দিয়ে ওটা এটা আরে, দিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে ওই 1080 করে 85 আগে ওই যে প্রথম লাইন ওটা হয়েছে লসাগু দশমিক তুলে দিল। লসাগু 1000 তাহলে এখানে একের নিচে কিছু নেই মানে কি 1000 দিয়ে 1000 গুণ হবে Okay. আচ্ছা এখানে দশমিক চেঞ্জ করলে তাহলে কত দশমিক কত হবে স্বরূপ হ্যাঁ বলো এখানে দশমিক বসাবো কোন জায়গায় উপরে মানে উপরে এই দশমিক। 5 8 8 6 1 2 5 এখানে নিচে 1000 তোলার জন্য উপরে দশমিক বসাবো তা দশমিকটা কোন দুটো সংখ্যার মাঝখানে হবে বলো ও দাদা 6 এর কাছে কাছে না কোন দুটো সংখ্যার মাঝখানে সেটা 6 আর 1 এর মাঝখানে 6 আর 1 এর মাঝখানে ঠিক বলেছো দাদা বলো ওই উপরে যে হাজার হাজার তো নিচে কেটে যাবে না হাজার হাজার নিচে কি করে কাটবো তুমি যখন পাশে দাঁড়া কাটার জন্য ও নিচের একটা উপরে একটা দরকার তাহলে নিচে উপরে দিকে তো হাজারে নেই কেন কি করে কাটবো এমন হ্যাঁ 5 দিয়ে কাটা যেত অবশ্যই 5 দিয়ে কাটলে আমাকে গুণ করে আবার ভাগ করতে হবে চারেক ঝামেলার কেস ওই জন্য একবার আমরা গুণ করে দশমিক চেঞ্জ করে দিয়েছি আচ্ছা টাকা তাহলে উত্তরটা লিখে নাও এটাই উত্তর না হ্যাঁ এটাই উত্তরটা ও উত্তরটা বই থেকে লিখে নাও আমার আচ্ছা বইয়ে না এই জায়গায় তো আছে 13 আছে আমি ওটাই বলতে চাই। বইয়ে দেখবে যে দশমিকের পরে 3 ঘর লেখে না ওটা দেখবে লিখবে যে 5 এখানে 5 লিখে নি 2 এর জায়গায় 3 লিখেছি 3 লিখে প্রায় আসন্ন মানে করছে আমার দরকার নেই আমাদের অ্যাকচুয়াল মান বেরিয়েছে তো আমরা এটাই লিখি অ্যাকচুয়াল মান যখন বেরিয়েছে আমরা কেন না আবার সেটা আবার কেটে দেবো
স্যার যদি এখন বইয়ের উত্তর দেখে দেখে অঙ্ক মেলায় তাহলে তো হয়েই গেল। কথা আমার ওরা বুঝে দেবা তাহলে এতক্ষণ ধরে কি করলাম? আমি তো বুঝতে পারি। তাহলে বুঝে না? আমি বুঝতে দাঁড়াও বলো পরে। এতক্ষণ কোথায় ছিলি? এক্সট্রা পড়লে ও কোন পড়া আছে এ ওই দেখো সাড়ে আটে না? হ্যাঁ অঙ্কটাই বেশি কিছু নেই, দেখো পি আর আর এন। ওই বিশেষণের মেয়েটা আসবে না ও তো আসার কত মাঝে মাঝে ডুব মারে, অসুবিধা কিছু নেই। আসবে, ঠিক আসবে। কারণ আমি বা ফোন করে কি করি? উপরের আওয়াজ পেলাম আমি তাই যাই হোক, তাহলে মূলধন আছে, এখানে মূলধন 5000 বলে দিয়েছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8.5% বলে দিয়েছে। সময় 2 বলে দিয়েছে। তাহলে সময় চক্রবৃদ্ধি সূত্র ফেলে দিলাম। কিছু না, প্রথমে দশমিক তুলেছি, তার নিচে 10 গুণ। তাহলে 10 গুণ করে এখানে 1000 হবে। এই ব্র্যাকেটের মধ্যে আমার কি করতে হবে? লসাগু নিতে হবে। তাহলে একের নিচে তো কিছু নেই, তাহলে লসাগু 1000ই হবে। আর যদি একের নিচে কিছু নেই, লসাগু 1000 আর এই 1000 এই এক গুণ হয়ে যাবে। তাহলে এখানে 1000 প্লাস 85 বাই 1000, 1000 এর সঙ্গে 85 যোগ করলে এই গুণ যোগই আছে, যোগ করলে কত? উপরে 1000 টাকা না ওই একের সাথে 1000 গুণ করে উপরে 1000 করলে তুই তারপরে কি করলে? তারপরে কিছুই করিনি, 1085 বাই 1000 হলো। এখন স্কয়ার আছে, স্কয়ার মানে কি? একই সংখ্যা দুটো গুণফল। 1085 গুণ 1085 বাই 1000 ইনটু 1000। এখন 1000 এর 3 শূন্য, 5000 এর 3 শূন্য কেটে গেল। 1085 গুণ করলে এইটা হয়, তার সঙ্গে 5 গুণ আকার ছিল, উপরে গিয়ে গুণ করেছি, গুণ করে পেলাম এইটা। তার নিচে কত আছে? 1000, দশমিক চেঞ্জ বুঝছেন? 10 টাকা তো 8 আর 6 এর মাঝে বলছো না? না, কটা শূন্য হয়েছে? ও সুন্দর। 3টে। ডান দিক থেকে বাদিকে শূন্য বসে। এটা রেড আমার কাছে কি গো ওটা? রেড বডি মৌমাছি? রেড বডি মাল লোকে বড় দিয়ে আমি আমার টাইপ আচ্ছা, এরপরে দেখো 2 এর অঙ্কটা একই আছে, 3 এর অঙ্কটাও একই আছে, 4 এর অঙ্কটা একই আছে। ওইটুকু মুছে মুছে সে রেখে দিল। তোমার অসমস্যার মতন করছো দেখছি আমি লিখবো কেন লেখা আছে। ঠিক আছে বাড়ি কাজগুলো ওগুলো একই থাকলে 2 3 4 চারটা পড়া। হ্যাঁ দুয়েরটা করা যায়। চারটা সহজ আছে পাঁচটা করো 5 আই করাও। দুইটা কোথায় গেল? চারটি একটু অন্য ধরনের বলি। 2 3 কোথায় গেল? বাড়ি ঘর 2 3 বাড়ি কাজ, চারটা পড়ো। ও 3 বছর তো দূরেও আছে না না, এখানে শুধু চক্রবৃদ্ধি সুদ বলেছে, এখানে সব বৃদ্ধি মূলটা বলেনি। কোশ্চেনটা বড় ভালো করে। তাহলে তো তিনেও চক্রবৃদ্ধি সুদ বলেছে হুম? তিনেও তো চক্রবৃদ্ধি সুদ বলেছে 30,000 হ্যাঁ, একই। এই ও তো একই রকম। তাহলে 3 করো 4 থাক। চারটাই করো না, একই অসুবিধা। এই একই অঙ্ক করো। একই অসুবিধা। সুবিধা মানেই তো অঙ্ক। 4টা তাই তো? চারটা বলেছে যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এখানে মূলধন পিস গোল্ড কত হবে? 3000 টাকা। 30,000। ও 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? 8% 9%। ঘন্টা লাগছে আমার আর আচ্ছা। সমূল চক্রবৃদ্ধিটা বের করতে হবে। হ্যাঁ, বার্তটাই করতে হবে। দেখো আচ্ছা, তো সময় n না অনেক জায়গায় আবার সমূল চক্রবৃদ্ধি বলা যায়। আরে এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, সমূল না। মানে আমরা সময় চক্রবৃদ্ধি সুদ বার করে তার থেকে আসলটা বাদ দিয়ে দেবো, তাহলে পাবো চক্রবৃদ্ধি সুদ। কে বলো? আমরা এখানে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, এর মানে সমূল চক্রবৃদ্ধি বার করে তার থেকে মূলটা বাদ দেবো, মানে মূলধনটা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা কি পাবো? শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি মানে কি? আসল টাকা প্লাস সুদ। এখানে তাই তো? এখানে কোশ্চেনে যদি চেয়েছে কি চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিয়ে দেবো, তাহলে শুধু চক্রবৃদ্ধি সুদ পাবো। আচ্ছা, এন সমান কত বলেছে? 3 3 বছর। বছর। আমার বই ইয়ে দিয়ে দিকে দে কি? আমার স্কেল বাড়ি চলে 30,000 আচ্ছা। টাকা চক্রবৃদ্ধি তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ এই সূত্রটা বলো। সমূল চক্রবৃদ্ধি সুদে দাঁড়াও। ওই তো বলবো? equal to p P equal to P না কি বললো? হ্যাঁ, ঠিকই বলেছে, বলো। 1 plus r by 100 1 প্লাস r বাই 100 উপরে n হবে। টু দি পাওয়ার n আসবে। তাহলে p এর মান আমাদের 30,000 ইনটু 1 প্লাস 1 1 তো 1ই থাকবে, r কত? 9 100 টু দি পাওয়ার n মানে 3, তাই তো লেখা আছে। তাহলে 30,000 হবে এখানে ইনটু ব্যাকের মধ্যে দেখো নিচে 100 আছে না, তাহলে নিচে 100 লসাগুর আকারে চলে আসলো। উপরে কত হবে? সমূল চক্রবৃদ্ধি কেন বার করছে? সমূল চক্রবৃদ্ধি, কারণ চক্রবৃদ্ধি সুদ বলে আমরা কোনো সূত্র আলাদা পড়েছি। না ওটাকে ধরে নিই। লিখি দাও।
লিখে দাও না, লিখি না, এগুলো এইভাবেই লিখতে করতে হয়, হবে এটা। এগুলো এইভাবেই করতে হয়। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কেমন লাগছে লাগছে। সমান 30,000 কিন্তু আচ্ছা 100 যোগ 9 কত হয়? 100 না? 109 বাই 100 টু দি পাওয়ার 3। আচ্ছা এর মানে কত? 109 কে আমরা কতবার গুণ করব? 3 বার। 3 বার। আর 100 কে নিচে আমরা 3 বার গুণ করব। চলো দেখো এই 100 দুটো শূন্য আর এই 30,000 দুটো শূন্য কেটে গেল, আবার 30,000 এই দুটো শূন্য, এই 100 এই দুটো শূন্যর সঙ্গে কেটে গেল। এখন নিচে আছে 100, উপরে আছে 3 বার 109 আর 3। এখন এই ক্যালকুলেশনগুলো একটু বড় হয় এখানকার, 3 বার 109 কে একটু গুণ করতে হবে। 109 কে 109 দিয়ে গুণ করি, 9 দিয়ে করলে 9 কে 9 সরি 9 কে 81 9 কে 9 0 শূন্য দিয়ে করলে 3টে 0 0 বসলো, 1 দিয়ে করলে আবার আচ্ছা 109 তুমি যে সময় লিখতে এমনি দেখি 3 লিখেছো? হলো সময় চাই 3 বছর লিখেছি। ঠিক আছে। এই কথা না ছেড়ে দিছি। সাথে 79 7 6 1 10 106 তাই তো? ফার্স্ট তুই ফার্স্ট লাইন বললে আচ্ছা এটা সেকেন্ড লাইনে শূন্য দিয়ে গুণ করলে তাহলে সব শূন্য বসে গেল, থার্ড লাইনে দুটো শূন্য ফার্স্ট চল এবার এই টাকাটা লিখে দিয়ে যাও। টাকাটা লেখো, নিজেও তো লিখতে পারো। আচ্ছা 1 দিয়ে গুণ করলে 1 8 8 1 1 1 8 8 1 1 তাহলে 9 2 পঁচিশ শূন্য হয়ে যাবে 1। আচ্ছা তাহলে 9 আর 6 15 5 এটা হলো 1 8 আর 1 9 2 1 1 3 9 5 0 2 9 আবার 3 দিন, কিন্তু এখানে জায়গা নেই, উপরে বেশি উপরে চলে যাচ্ছে 1 2 9 5 0 2 9 1 2 9 5 রাফ করছিস তুই? 0 2 9। রাফ আচ্ছা এবার হচ্ছে এই তিনটে 109 কে তো গুণ করা হয়ে গেল, এবার এই 3 দিয়ে গুণ পরে করব। তো বুঝতে না পারি কোথা থেকে আসলো। রাফ তো করতেই হবে, করছো না তাহলে হয়ে গেল, আসছে বছর এই টাইমে মনে পড়বে না, ঠিক আছে। আচ্ছা 3 নং 27 7 মানে 2 8 0 5 3 বার 100 কি করে হলো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। 28 এর 8 হবে তাই। তাই হ্যাঁ। 3 নং 27 7 2 3 গুণে 6 7 8 3 0 3 5 5 1 3 নং 36 37 এই কি হলো? কি হলো? আমার 3 8 8 এসছে। 3 8 8 এসছে না, এবার দেখি 3 5 15 5 হয়ে গেল 1, 3 নং 27 28 8 হয়ে গেল 2, 3 নং 3 বরং 36 আর 2 38 আমি বললাম 8 8 5 আর আমার কথা শুনলাম। আমি তো বলেছি আমার অঙ্ক ভুল হয়, আমি বলিনি তোমরা বল ভুল আছে মানে কি গোবিন্দ স্যারের মতো ডাইরেক্ট আমরাও দেবো, আমি দেখছিলাম তোমার অঙ্ক দেখছো উই রাম ভাই 100। আমি করেছি। আচ্ছা দেখি যদি অঙ্কিত বলতে পারো, এখানে নিচে 100 আছে এবং উপরে দশমিক তুলবো তাহলে কত হবে? পুরো দশমিক তুলবা মানে দশমিক বসাবো সরি, কোন সংখ্যা ওই তো আছে? শূন্য আর আট মাঝখানে বসবি। 0 আর 8 এর মাঝখানে মানে লাস্টের দিক থেকে দুটো কথা তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এর উত্তরটা মিলিয়ে নিও, এর যদি ওটা উত্তর কিন্তু না এবার তো সুদ আছে। ইয়েস এবারটা তো আসল কাজ থেকে আছে, মাইনাস কাজ করতে হবে তাই মানে না? এই সমৃদ্ধি সমচক্রবৃদ্ধি থেকে এবার আসলটা আমরা পাবো, কারণ কোশ্চেনে কি চেয়েছে? শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ এখানে লিখবো, অতএব চক্রবৃদ্ধি সুদ। বাবা ফ্যানটা বন্ধ করে দিন না, না, হ্যাঁ, বন্ধ করে দাও, বন্ধ করে চলুক দাও। চলুক চলুক চলুক। ঠান্ডা আচ্ছা লাগছে। চলুক। হ্যাঁ, বন্ধ করো। 2 মিনিট বন্ধ করুন। না 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 তুমি করতে না বন্ধ করতে হবে, চলুক। বন্ধ করো, চলো, বন্ধ চলো। করো। ও দাদা ও স্যার 3 বার 109 ওই 9 থেকে কেটে তো তুমি ও গো, ঠান্ডা লেগে ও, গেছে, দাদা, তোমার আমার তোমার দোষ। হ্যাঁ ঠিক আছে। আমি বলে দিচ্ছি তোমরা 3 বার 100 গুণ করলে এটা আসে। দাদা তারপরে 3 তুমি থেকে 9 কি থেকে কেন কেটেছো? করেছো? তাহলে সামনে ও সময় সময় না সামনে 3 আছে। হ্যাঁ বলো। ওই উপরে 109 তিনটের মধ্যে কি ওই প্রথম 9 এর মাথায় দাগ আছে ওটা কি? এটা কেটে কেটে গেছে। ওইখানে না অঙ্কের ভিতরে। ওই এটা হ্যাঁ। না 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 ওই আগের লাইনে দাগ ছিল। ওই 3
তিনটে গুণ করে দিয়ে 3 দিয়ে গুণ করে এটা হয়েছে, তারপর ওটাকে 3 দিয়ে গুণ করেছে। ও গড়া তারপরে ওকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ, ওইটা তিনবার গুণ করেছে, হ্যাঁ গুণ করার পর তাকে 3 দিয়ে গুণ করলাম না, তার সামনে 3 আছে না? ও কানা নাকি আচ্ছা তাহলে চক্রবৃদ্ধি সুদ কি করে বার করবো? কারণ আমার- সময় চক্রবৃদ্ধি থেকে ওইটা বাদ দাও, মূলধনটা বাদ দাও। ঠিক, দাদা 3 বলো। সরে যাও রাগ করবো বাদ কথা তুমি করো তো এই তুই বলিস না হ্যাঁ বিয়োগটা তোমার জন্য টাকা টাকা দিতে হবে। ফ্যানটা বন্ধ করতে হবে। চলো, বন্ধ করো না বাবু বন্ধ করো না, ঠান্ডা তোমার লাগছে অসুবিধা সবার হচ্ছে, বেশি। তোমার অসুবিধা কে হচ্ছে। কে বন্ধ করতে চাও সেটা বলো, দুজন, আমিও বন্ধ করতে চাই। হ্যাঁ। ও হাওড়া ঘর আর আমরা তিনজন তো আছে এদিকে হবে না হাফ চলবে, হাফ হ্যাঁ হাফ চলে, আচ্ছা এতক্ষণ চলেছে না? না। তাহলে হ্যাঁ, কত এবার ক্লাস? কিছু 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, আর পরের 1 ঘন্টা তাহলে বন্ধ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ ঠিক বলেছে এবার ঠিক হাফ বলেছে। হাফ। এই তোরা সাদা যাই হোক, সোজা কথায় কথা না, ফ্যান এই আছে। কোনো কথা না। সোজা গাইতে আচ্ছা, আমাদের এখানে দেখো দশমিকের বিয়োগ করতে বলেছিল, তো দশমিকের বিয়োগে 30,000 এর দশমিক কি আদেও আছে? না, তাহলে কি করে দশমিক বসাবো? দশমিক বসানোরই তো দরকার। ওই যে পয়েন্ট শূন্য শূন্য পয়েন্টের পরে শূন্য দশমিক শূন্য দিয়ে শূন্য। দেবো। আচ্ছা, এখানে আর বিয়োগ করার প্রয়োজন নেই, তাও যাই হোক, তাহলে এখানে দশমিকটা বসে নিলাম। 8.5 Yes, হ্যাঁ, ওই আবার তাহলে দশমিক পরে শূন্য শূন্য, তার আগে আমরা 30,000টা লিখে দেবো। 1 2 3 4 সামনে 3, এই 3 3 বাদ, আর বাদ বাকি হলো কত? 8 8 5 0.87। এটা জানার কথা তো ছিল, বিয়োগ করার দরকার কি? তাও অনেক বাচ্চারা বুঝতে পারবে না। সরো আচ্ছা, টাকা দেখো তো উত্তরে এটা লেখা আছে কিনা, নাকি একটু অন্য কেরামতি দিয়ে উত্তর বলেছে দেখো। ও এটাই আছে আচ্ছা, এটা এখানকার অঙ্কগুলো একদম সিম্পল অঙ্ক, শুধু এই ক্যালকুলেশন গুলোই যথেষ্ট বড় বড়। ঠিক বলতো 3 বছরের চক্রবৃদ্ধির সুদ হলো এত টাকা। তোমাদের সুবিধা হচ্ছে যারা ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবে না, পরীক্ষার সময় ক্যালকুলেশন করতে হবে না। ক্যালকুলেশন মুখস্থ থাকবে বই থেকে, তুমি কয়েকদিন ওই আয়তঘন করিয়েছে না প্র্যাকটিস, খুব ভালো করে প্র্যাকটিস হয়ে গেছে। আগের দিন শান্তনু বাবুর ওখানে গিয়েছি, বলছে পরীক্ষা, কাকু আবার কোন আজব আজব জগৎ থেকে অঙ্ক দেয় আমি জানি না, আমি সব অঙ্ক পেরেছি। আমি প্র্যাকটিস করেছি না, প্র্যাকটিস না করলে এটা যা কঠিন চ্যাপ্টার আমি জীবনেও পারতাম না। আরে হ্যাঁ, দিতে করে হয়ে গিয়েছে, দেখলাম ভালোই পেরেছি অঙ্ক। প্র্যাকটিসের বিরাট গুরুত্ব আছে। আমাদের 1 বছর সিনিয়র একটা ছেলে ছিল, আছে এখন বেঁচে আছে মনে নেই, ওর নাম হচ্ছে প্রদীপ, বিরাট ভালো পড়াশোনা, জীবনে মাঠে দৌড়ানি, ঠিক আছে, দিয়ে ও হচ্ছে পুলিশের চাকরি করবে বলে, মানে ফর্ম ফিল আপ চা বেরিয়েছে, মাঠে দৌড়াতে যায় 5 মুসবা না এই বোর্ড তো সুতরাং প্র্যাকটিসের বিরাট গুরুত্ব একটা আছে, যে উপরে বেশি কিছু মুছে লাভ নেই, চরম গুরুত্ব প্র্যাকটিসের। আর হচ্ছে প্রদীপ তো দৌড়াবে, কি করে সম্ভব? দৌড়ে পাস করে এখন এসআই। আচ্ছা, ও দাদা আমি টুকুনি রাফটা একটু তাড়াতাড়ি একটু প্রথম ও করাও, দাদা তুই না, তুই প্রথম থেকে নাটকও বক বক করছিস, তুমি করাও তো। বাবা ও খালি ঝগড়া করে। বন্ধ হয়ে যাচ্ছে তো মুখ। করা করা ঠিক আছে। দাঁত আমি না মারছে। ঠিক আছে আমি দাঁত মাজিনি, বাড়ি খুব যাও। ভালো না, করাও করাও। এই মানে স্নান করে না আর আমাকে বলছে। তাই তো দেখলো আমার বাড়ি হ্যাঁ, বছরে একবার স্নান করে নাকি সন্দেহ। আমি না, দুটোই স্নান শ্রেয়া করে। তুমি বুঝো না, মূর্খদের সঙ্গে তর্ক করো। কেন তর্কে যাও? তাই বলে তোমার মূর্খ বলিনি, আমি ওকে বললাম মূর্খদের সঙ্গে তর্ক করতে নেই। তুমি আমি ডাল খাই না না না, তুমি আমি তো ডাল খাই ওই জন্য আমি কি বলবো? ডাল খাও ভালো, আমার ঠিক আছে। ডাল তো আমিও খাই। তুই বাবা মুখে দিতা। না না না, অঙ্ক করাও। দাদা আমরা গুড দুটো তো আরে বাবা, ওর কথা বাদ দাও, ওর জন্য দেখ রোজ আমাদের এরকম। এই বসে ওকে ওকে তারপরে না, শোনো। আর এক ষোলো সেকেন্ড হচ্ছে 5-এর কোশ্চেন। এক সেকেন্ড দাঁড়াবা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হাতে সুদের স্টিক হার করা, লক্ষ্য 80,000 করে কি টাকার করতে? এক সেকেন্ড দাঁড়াও 1/2 বছরে ও দা। চক্রবৃদ্ধি কত? আচ্ছা, ওটা কি বললে? কি 2/1/2 মানে? না না, ওটা বলেন পূর্ণ একবার। পূর্ণ একবার। হ্যাঁ, এবার ঠিক আছে। ও দা 5-এর কোশ্চেন। না না এর উত্তরটা কি আমি বল দাও কেমন ভাবে লিখবো তাহলে হয়ে যাবে না, তো পুরো লাইন তুলে 3 লিখবা। বছরে চক্রবৃদ্ধি পুরো লাইনটা লিখবো কেন হ্যাঁ। 3 বছরে না 3 এক লাইনে কোশ্চেন আছে না, পুরো উত্তর লিখতে হবে। পুরো 3 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে এটা।
তাই তো বলছি ওটা তাই তো লেগে তাই তো তুমি বলতে পুরোটা পুরোটা টুকার পরেই তো বলছি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে এটা। না করা কি বলছো তোমার কথা বুঝলাম না আমি মনে বললাম তো বুঝতে পেরেছি আমি ও, 3 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে এটা লেখো। না করা উত্তর লিখতে পারে না। বাবারে এত বড় ও জিনিস করো আরে না বেশি লেট হয়েছে বাচ্চারা পাচ্ছে না। বাচ্চাদের কথা বাদ দাও এই বাচ্চা ঘেরি দেয় অঙ্কের সময়- টিনে বড় ছেলেমেয়েকে উত্তর লিখে দিতে হবে। ও বড় ধেরি বাদর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়েছে ও বিয়ে দিয়ে দেবে পাঁচটার সাথে জানোই তো। দরকার নেই বেঁচে কান্না করবে আচ্ছা পাঁচেরটা দাও, বার্ষিক পড়াও। 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1/2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করতে হবে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে না আমরা আগের যে নিয়মে করেছি সেই নিয়মে অঙ্কটা করলে হবে না। কেন হবে এই অঙ্কটা একটু পার্টলি করতে হবে। মানে দেখো 2.1/2 আছে না, 2.1/2 বছর। এখন পূর্ণ যদি নিয়ম ছোটবেলায় মনে থাকে তাহলে পাঁচের দুই হবে এটাকে আমরা 2 যোগ 1/2 বছর করতে পারি। হুম কি করতে পারি? 2 যোগ পাঁচের দিকে 5 করবো না আমরা। অনেক বড় ক্যালকুলেশন আছে। যাই হোক তাহলে তাহলে 2.1/2 বছর মানে আমরা কি করব? 2 যোগ 1/2 বছর মানে প্রথমে আমরা প্রথম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে ফেলবো। সব বৃদ্ধিমূল বার করব। হয়েছে? এটাকে আবার হাফ এবার সেইটার আমরা হাফ বছরের নরমাল সুদ বার করব। দিয়ে চক্রবৃদ্ধি সুদ আর নরমাল সুদ আমরা কি করে দেবো? যোগ করে দেবো। ঠিক আছে? একটু মনে রাখবা যে যে অঙ্কে পূর্ণ থাকে বছরটা আলাদা করে নিতে হয় আর 1/, যা থাকে সেটাকে একটু আলাদা করে করতে হয়। ওকে? তারপরে বেরো। তাহলে এক্ষেত্রে মূলধন কত বলো তো? 80,000 80,000 টাকা। সুদের হার কত ওটা 5%। সময় 2 বছর। ফার্স্টে আমরা কত বার করব? 2 বছর। তারপরে ওটা বার করতে হবে একদম। তাহলে কি লিখবো? অতএব সময় চক্রবৃদ্ধি। 2 বছরের সময় চক্র সময়টা আমরা লিখে দিয়েছি। সময় চক্রবৃদ্ধি সমান সমান সূত্র p into 1 plus r by 100 to the power n সমান সমান p এর মান মাত্র 80,000। আচ্ছা into 1 plus r মানে 5 by 100 to the power n সমান সমান আচ্ছা n না to the power 2 80,000 into 100 plus 5 by 100 to the power 2 সমান 80,000। দাদা কোন ইনটু দিলে কেন প্লাস হবে না এখানে তো 80,000 এর উপরে তো ইনটুই তো পি আর না না আমারটা ইয়ে দিছো কেন ও এটা প্লাসই দিয়েছে, এটা বেঁকে গেছে। দেখছিলেন না কিছু তুমি না দাঁত বার করো না, তাড়াতাড়ি ঢোকো। এখন করে দাও পরে টাইম দেব না তুমি একের সাথে কি যোগ করে দিছো ওটা একের সঙ্গে যোগ করবো কি করে? 1 আর 100, এখানে 100 লসাগু হলো, তাহলে একের সঙ্গে 100 গুণ হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক তাই হচ্ছে নাকি আরে হ্যাঁ। আচ্ছা এখানে আগে রাফটা টেনে রাখবো ওটা করে, নাহলে পরবর্তীতে রাফ করতে খুব অসুবিধা। আচ্ছা সমান সমান 80,000 এই এনটাকে তুই ধরেছো না 105 into 105 by 100, তাই তো? তাই না? 80,000 গুণ 105 গুণ 105 by 100 গুণ 100, কেন বলতো? এখানে যেহেতু স্কোয়ার আছে। তাহলে এখন 80,000 এর লাস্ট দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল। তাহলে নিচে দেখো কেউ নেই, খুব ভালো হয়ে গেল। 105 কে 105 দিয়ে গুণ করে আমরা কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। ও দাদা দাদা বলো বলো। মানে ওই সময়টা যেটা থাকবে সেটাই কি ওখানে স্কয়ার হিসেবে চলে আসবে এনের জায়গায় এনের জায়গায় ওটা চলে আসবে তাহলে সময় এন লিখছ না সময় n লেখা আছে এখানে লেখা হয়। তো সময় n = 2 চলো। আর 105 কে 105 দিয়ে গুণ করি। আচ্ছা 105 কে 5 5 25, 5 কে 5 0 0 0 0 ডবল 0 আর 1 দিয়ে গুণ করলে 5 0 1, তো 5 2 10 1 1 1 0 2 5, এটাকে গুণ করব 8 দিয়ে। তো 8 দিয়ে করলে হচ্ছে 8 25 200 আর 8 11 88 88 200, এটা দেখো না গুণ করো। হ্যাঁ এটাই বেড়েছে হ্যাঁ 88 200 ঠিক আছে ওকে সমান সমান তুমি গুণ করতে তাও ঠিক মতো ভুল হচ্ছে আমি তো বলে রেখেছি আমার ভুল হয়, আমি অঙ্কের প্রসেস মনে রাখি, ক্যালকুলেশন কে মনে রাখি, ভুল হবেই তো। আমার ভুল হচ্ছে আমি ওটা কি বের করে বুঝতে হবে না 2 পূর্ণ 1 এর 2 ওটা কি করেছো ছিলই না ওইটাই 2 গুণ, এটা অঙ্কের মধ্যে লিখে রাফে। হ্যাঁ
হ্যাঁ ওটা জানতাম তো। 2/1/2 কে আমরা 2 যোগ 1/2 লিখতে পারি। ওই যে 2 বছর লিখেছে আর ওটা পরে দিন করবে। Yes. আচ্ছা তাহলে একটা হ্যাঁ, জিনিস বুঝলাম না কথাটা হ্যাঁ করলো। আমি তোমাকে বুঝাবো। আচ্ছা 2/1/2 আছে না? হ্যাঁ এটাকে আমরা 2 যোগ 1/2 লিখতে পারি। কি 2 যোগ ওর কানে প্রবলেম আছে? 2 যোগ 1/2 হ্যাঁ 2/1/2 কে আমরা 2 যোগ 1/2 লিখতে পারি, মনে রাখবে এটা পদ্ধতি। আচ্ছা এখন দেখো তাহলে তাহলে 2 হলো কেন ওই জায়গাটায়? তাহলে 2 যোগ 1/2 যদি করো তাহলে তো 4/1 হবে। দুটো স্টেপে করছে বলে ওটা ভেঙে দিয়েছে, বুঝেছিস এবার? বলছি যে প্রথমে এখানে 2/1/2 আছে না, এই পূর্ণ মানে যোগ, মাথায় রাখো। তাহলে 2 যোগ 1/2 আছে। সাধারণ কি বোঝো? ছোটবেলায় ও ডালই খাও বাড়িতে। খুব ডাল খাই। ছোটবেলায় এইটা অনেকবার হয়েছে, পড়ুনি তখন। এখন বলছি 2/1/2 মানে 2 যোগ 1/2 হয়। যেটা আমি বললাম তুমি বলতে ওকে সিলসিলাতে ভর্তি করে দাও। ও 2 যোগ 1/2 কেন হয়? আরে নাও না পড়া পড়া। 2/1/2 মানে 2 যোগ 1/2 কেন হয়? কারণ এটা নিয়ম। হ্যাঁ হ্যাঁ তুমি সামনে আগাও, ওর জন্য সামনে আগাও। এই শোনো, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই পর্যন্ত বার করলাম, সেটা কত বছরের? 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদ হয়ে মানে টোটাল দাঁড়িয়েছে কত? 200 টাকা। এখন 6 মাস টাইম এখন আছে, হাফ বছর মানে কি 6 মাস আছে না? এবার 6 মাসের ক্ষেত্রে আমরা কি বার করব? শুধুমাত্র সুদ বার করব। সুদ 6 মাসের ক্ষেত্রে আমরা কি বার করব? শুধুমাত্র চক্রবৃদ্ধি। সুদ। তার সঙ্গে আমার আসলটা তো এটাই এখন, তাই না? তাহলে কি লিখবো? অতএব চক্রবৃদ্ধি সুদ এখন 88,200 টাকাকে মূলধন ধরে 1/2 বছরের সুদ হয়। আচ্ছা একটুখানি বুঝবা, এখানে আমরা সুদ লিখেছি, চক্রবৃদ্ধি সুদ কি লিখেছি? এখানে আমরা কি লিখেছি? সুদ। এটা কি চক্রবৃদ্ধি সুদ? না, এটা সাধারণ না সুদ। এটা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট। তাহলে তুমি লিখতে পারো সরল সুদ, যদি বোঝার সাপেক্ষে সরল সুদ। তুমি সরল সুদ লিখতে পারো। ও হ্যাঁ। সরল সুদ হবে। তাহলে সরল সুদকে আমরা তাহলে ওই 1/2 টা যে ওখানে ছিল সেটা এখন এখানে এনে বসান তাই তো? ইয়েস, ওখানে 2 বার করে এখন হাফ বছর বার করছি। এটা যদি চক্রবৃদ্ধি শুরু করি তাহলে কি এটা হবে না চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদে করলে এখানে হবে না একটা কারণে, কেন বলো তো? এর হাফ বছর, এখন তো 1 বছর কমে যাবে। 8/2 করে করলেও হবে। আমি সেক্ষেত্রে দেখেছি বইয়ের উত্তর সঙ্গে উত্তর মিলছে না। সব করে করে দেখি নিয়েছিল আগে, তুমি দেখিস। আমি যখন আসি দেখছি দাদা অঙ্ক হ্যাঁ, আমি একবার দেখে নেবো, উত্তর মেলে না, একটা ঝামেলা হয়েছে। মানে কাছাকাছি উত্তর আসছে, অ্যাকুরেট তো মিলছে না। যাই হোক, তাহলে সরল সুদ হবে। তাহলে এই সরল সুদের সূত্র কি? সরল কোনটা দ্বিতীয়টা? আই সমান সমান সূত্র কি? সরল সুদ আই সমান PRT বাই PRT বাই 100। তাহলে P মানে ছিল আসল, তাহলে আমাদের আসল এখন কত? 8,88,200। আর মানে আমাদের আর সেমি আছে 5 ইনটু 1/2 PRT হয়ে গেল বাই 100। এখন দেখো এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল। 2 দিয়ে ওই 4 4 1 কি করো না, দাও। কাটি কেটে কেটে দিলে ভালো হতো, আমি কাটছি। কে আমি পরে আর ভুল করবো না। পাঁচটা পাঁচ হ্যালো হ্যালো, পারবো কি হলো সরু? এই শোনো, এখানে প্রথমে 5 দিয়ে 100 কাটি। হ্যাঁ, 5 দিয়ে 100 কাটলে কত? 20। একটা শূন্য কেটে দিলে 2 দিয়ে এটা কাটি, তাহলে সহজে কেটে যাবে। 2 দিয়ে এটা কাটলে 4 4 1 0। তো একই তো আসছে সে। হেডফোন খোলো। হ্যালো, হ্যাঁ বলুন। ও আচ্ছা, ঠিক আছে। কত ভালো মাস্টার, কি করে দিয়েছে করে আমিও করাবো। কে কে মনে কে? আচ্ছা এবার 2 দিয়ে এটাকে কেটে দিন, কত হবে গো? তাহলে এই 5,205 ওই শূন্যটা কত কাটলে দাদা? একই বের হবে, ওখানে তুমি আলাদা করে গুণ করছো হয়তো। না দাদা? হ্যাঁ গুণ করো। এখানে গুণ করছো। দাদা কি? ওই শূন্যটা কত দিয়ে কাটলে? এই যে 8,200 ওই 200 একটা এই লাস্টের শূন্যটা হচ্ছে 20 শূন্য দিয়ে কাটো। 44,000 2 দিয়ে 8 আর 2 শূন্য দিয়ে কাটো, 4 4 1 শূন্য। ওর এই নিচের 2 দিয়ে এটাকে কেটে সেটা হয়। 22 বুঝলাম না ঠিক আছে।
কারণ টাকা উঠো তুই কাট। তুমি নিজের মতো করে কাটো না। না তুমি পারে না। আমি বলছি কাটলে- আমি বলছি তো পরে 5 দিয়ে 100 কেটেছি 20 হয়েছে। ও এবার বুঝতে পেরেছি। ধন্যবাদ। তাহলে হলো কত 2205। এবার বলছি তাহলে আগে আমার কাছে ব্যাংকে টাকা ছিল এত টাকা, এখন এত টাকা আবার কি হয়ে গেল হাফ বছরে সুদ হয়ে গেল। তাহলে এখন আমার টোটাল কত হলো যোগ করতে হবে। যোগ করতে হবে। তাহলে কি লিখতে আছে এখানে সব বৃদ্ধি মিলেছে তো হ্যাঁ চরম সহজ তাই কি লিখবো অতএব মোট অর্থ মোট অর্থ তাহলে মোট অর্থ কত হবে আগে বেরিয়েছিল কত 88,200 এখানে 22,005 এর সঙ্গে 22,05 যোগ করে দিতে হবে সমান সমান 5 আর 0 তে 5 0 আর 0 তে 0 2 আর 2 এ 4 8 আর 2 10 0 এটা হলো 1 আর 1 9 9 0 4 0 পাশে উত্তরটা মিলিয়ে তো যদি না মিলে তখন ঠিক করতে হবে এবার ঠিক আছে। ধন্যবাদ আমার করে একটু বুঝতে পার আমি কোন অঙ্ক তুমি কি বুঝতে পারো না ও থাকেই তো না না, অঙ্ক ও টুকবো না টুকছে। অঙ্ক বুঝবো ও টুকতে টুকতে বুঝতে পারে না, ও বাচ্চা, ওকে ভালো করে হাতে ধরে ধরে শিখিয়ে দিতে হয়। এই বাড়ি যা তুমি বুক পাই না তাড়াতাড়ি এ, আমার না তোর দিদি হওয়া উচিত ছিল, তুই আমার থেকে ছোট হওয়া উচিত ছিল। তোমার ছোট হই বাড়ি ওই যা সমস্যা হয়েছে তুই এখন আমার। এইটা বলে এই না আরে, আচ্ছা বুঝে পেলাম হ্যাঁ তুমি ঝগড়া করো কি তুমি বুঝাবা তো আমি আমি বুঝলাম বুঝলাম কমপ্লিট বুঝলাম তো কি বুঝাবি তো ঝগড়া হচ্ছিল তো ব্যাংক বুঝাবি তুই তো এই ছোট আমাদের বুঝলাম বড় না? ছোট হ্যাঁ, বুঝেছি, হ্যাঁ বুঝেছি, বুঝতে বুঝেছি। পারবো বুঝি দাও কিন্তু আর বুঝলি আর না? এটাকে ইয়ে করে করা যেত না r/2 প্রথমে হচ্ছে 80,000 টাকার 5% সুদে 2 বছর টাইম নিয়ে আমরা সমচক্রবৃদ্ধি বাড়ি যেখানে বুঝিনি সেখান থেকে বুঝি এখানে বোঝার কিছু কি আছে আমাদের প্রত্যেক অঙ্ক তো সেমই আছে তুমি কি বুঝবা দিয়ে 2 বছরের সমচক্রবৃদ্ধি হলো এটা এবং বাকিটা হলো হাফ বছর এবার হাফ বছর তাহলে এইটাকে মূলধন ধরে আমরা হাফ বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা সরল সুদ বার করেছি সরল সুদ কত হয়েছে এত টাকা তাহলে আগে টোটাল টাকা ছিল এত এখন ব্যাংকে সুদ হয়েছে এত তাহলে এখন দুটো টাকা আমরা কি করব যোগ করে দেবো গুণ না যোগ যোগ উল্টো দিক দিয়ে লিখে একটু কষ্ট হয়ে যাচ্ছে যোগ করছিস যোগ করে দেবে তাহলে টোটাল পেলাম কি এত টাকা এইখানে পুরো পেজ জুড়ে আমি একটা আমাদের ক্লাসে অনেকেই আছে। হাফ হাফ করে করে। হ্যাঁ 9 এ পড়ার বয়স, আমাদের ক্লাসে অনেকেই আছে, আমার থেকে ছোট মেয়েরাও আছে। হুম অনেক সাধনে যেরকম পড়ার কথা 11 এ 12 এ না ও গ্যাপ দিয়েছে না যাই হোক আচ্ছা কেন, এরপরে সাবধানে মামনি দাদা। না ও বলেই গেল মা মারা গেছে বললো না কটা বাজে? দেখো ওখানে ওখানে বিয়ে করছে। আমার দেখতে হচ্ছে। জিজ্ঞাসা করবো হলো কি কাকু আপনি বিয়েটা করে নিন ও 7:50 বাজে। আর 8:30টায় পড়া ফিজিক্যাল সায়েন্স পড়াবো না? বাড়ি কাছে গো হ্যাঁ, বাড়ি উমা, যাচ্ছি। উমা। আর হবে না অঙ্ক? না আমার শিখিয়ে দিলাম এবার বাড়িতে নিজেরা করে আর নিন 4-5টা করা কত? আর দরকার নেই আছে এই শেয়ার জন্য অঙ্ক হয় না শ্রেয়ার জন্য না বিজ্ঞানে ওইটুকু পড়া দিলে হয় এক সপ্তাহে এই 8-9টা করা কত? 9-10টা অঙ্ক করো। হ্যাঁ তোমার তো ভালো লাগবেই মাত্র দুটো অঙ্ক করালে দুটো দুটো আচ্ছা। দুটো নাই অনেক করা করেছে একটা দুটো তিনটে চারটে তিনটে পেজ নাম্বার 112 এ 3 অঙ্ক। 1 থেকে 5 5 করলে কি করে হবে 1 থেকে 5 দিন 7 অবধি? না। আমি 10 অবধি করে আসবো যেটা হবে 11 পর্যন্ত করে আনবো এক আবার বেশি দেওয়ার দরকার ওটা একটা কি, 10 অবধি দাও দাদা? 10 অবধি একটা পরে 10 আর 11 একই অঙ্ক যদি ঘটে বুদ্ধি থাকে তাহলে লাস্টে 10 আর 11 করতে পারবো ঘটে না বুদ্ধি নাই। যদি গোবর থাকে তাহলে হবে তাহলে বই বন্ধ দিলাম অবশ্যই আর সূত্রগুলো একটু রিভিশন করো এসব বইটা দেখাবে একটু সূত্রটা মুখস্থ করতে আমি তো মুখস্থ করি অঙ্ক করতে করতে মুখস্থ ও, ও, 10 এর এই অঙ্কটা দেখো না আমার কেন হচ্ছে না। ওরে 10 এর অঙ্ক তো আমি নিজে করিয়ে নিলাম আমি কি শিখেছি? এখানে তুমি পেন না বই কোশ্চেন তো পড়িয়ে নি আমি বাসি এগুলো হয়ে গেছে তোমার না, হয়নি। হোমওয়ার্ক দিয়েছে, তোমার মতনই 11 অবধি করতে দিয়েছে। একটা দুটো করি সব হোমওয়ার্ক। বার্ষিক এত সুদের দাদা আসলে এত কি করে চক্রবৃদ্ধি এত টাকা ইয়াদের কবে থেকে চালু করেছে এই আগে আমি এটা পারিনি বলে 11 যোগ করে নিয়ে হ্যাঁ আরে দাদা ওরে আমার এখানে লাফি লাফি আসছি ও
সব করিয়েছে হ্যাঁ। আমরা যে কটা চ্যাপ্টার বাদ দিয়েছি ওটা বাদ দেয়নি। মানে বাদ দেওয়া নেই এখন সব হচ্ছে তাই না? বার্ষিক এত চক্রবৃদ্ধি প্রথমে ইয়ে প্রথমে তো এর মান বার করতে বলেনি, এই তো বলে দিয়েছে মানে এখানে ও, বার্ষিক এত সুদের হারে এত টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত বেরিয়েছে? এত টাকা। এই ক্যালকুলেশন ঠিক আছে তো? জানি আমি ক্যালকুলেটর করেছি বই দে বই লাগবে তুই শেয়ার বই থেকে আর পরেরটা হচ্ছে সরল সুদ বেরিয়েছে তোমার সরল বইটা আমি সাইজ করে দেখি। তাহলে এই আমার বই দে অন্তর করতে অন্তরে বিয়োগে বোধহয় ভুল করেছে। বইটা আমি চিমন আরে আমার দিদি করে দিয়েছে ও বাবুটা হয়ে গেছে আমি তাই বললাম তুই একটা করে দে ও পারেনি বইটা কি ধরো বইটা কি আছে হ্যাঁ যদি এই দুটো ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এই বিয়োগটা আমি করে দিচ্ছি। এখান থেকে না, 5 করতে হবে। বাংলায় সেই 2 কালি তৈরি পদ্ধতি কলম তৈরির পদ্ধতি ফাউন্ডেশন ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে কি বলতো তুমি মানে এটা পাতিয়েছো ভুল। ব্যাপারটা হচ্ছে 1 3 8 6 এখানে আছে 1 3 8 0 0 আমি না ও পাঠিয়েছে আমি বলেছি না তাহলে মাধ্যমিক ওই করে এসেছে। এই কোন ম্যাডাম এটা এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 1386.75 না আমি বলি আর এখানে আছে জানিস ও সরি 13000 1386 আছে বই দেখবি ও বলেছে যে আমি ভেবেছি এটা 1386 ও না না ওটা ঠিকই আছে তাহলে ওই ছয়টা শুনবি নে এখানে তাহলে খুলে দেখবি যে বড় কারণ যদি এখানে 12000 টাকা মানে শুধু আসল হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ 1300 টাকা কি করে? আর হতে দিন দিদি আমাদের দশমিক প্রশ্ন মধ্যে ভুল হয়েছে আমার যেটা মনে হয় তুই দশমিকে ভুল করেছিস। একটু এই দুটো ক্যালকুলেশন খেয়াল করে দেখবো তারপরে বিয়োগ করে নেবো। আমার এটা ঠিকই আছে বুঝছি ঠিক আছে কি হলো ব্যাপারটা? তারা প্রজেক্ট 105 এটা আরে এই জায়গাটা তাদের লিখতে সেটাই তো বলে থাকে এই জায়গা থেকে সে লিখতে আকাশ হবে হ্যাঁ এইগুলো গাছ করতে খাওয়া দাওয়া হবে বহুত হইলো তারপর এটা এগারোটা গঠন করতে হবে ছবি আছে হ্যাঁ দাদা না করাও শুরু করো দাঁড়াও ওটা ওদের স্কুলের প্রজেক্ট এখানে কেন আলোচনা করছে আমার পড়া আছে তোর ওই পরে এখানে কেন আলোচনা করছিস? ইয়েস রাইট আমার পড়া আছে আর স্কুলের আচ্ছা রাইট অ্যানসার দিয়ে দে মানে যা আগে স্কুল আছে এরপর এই চ্যাপ্টারটা শেষ হলে এই চ্যাপ্টারটা একটু ধরবো তো দেখি শোন এই হলো পানি দেখো স্কুলের সঙ্গে আমাকে দৌড় করাবো না আমি পারবো। দৌড় শুধু একটা প্রজেক্ট আমি আগেও বলেছি এখনো বলছি প্রজেক্ট তোমার কি প্রজেক্ট যেটা আছে সেটা আমাকে বলতে প্রজেক্ট তুই ছুটির পর আলোচনা করবি এখন কোথা থেকে শুরু করতে হবে কোথা শুরু আচ্ছা আজকে বোধহয় এই চ্যাপ্টারটা শেষ করবো লস হয়ে গেল কোথা শুরু? আচ্ছা সবাই নিজে নিজের ভৌতবিজ্ঞান বই আমি বদলে বই আনিনি ভৌতবিজ্ঞান খাতা বার করো। আনিনি খাতায় প্রশ্ন লিখাবা? হ্যাঁ প্রশ্ন লিখাবা? পেজ দেওয়ার কথা আরে না বোঝাবো প্রশ্ন আনিনি খাতা আনি। বলো কোশ্চেন লিখেছিস নাকি প্রতিবিজ্ঞানে পাঠিয়ে দাও একটু আমি ও দেখো ওই এক্সট্রা করে নাম আসেনি। এগুলো তো আচ্ছা পাঠিয়ে দেবো না আসি তাহলে গ্রুপে জিজ্ঞাসা করতে পারো না তাহলে কি আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কিছু আমাকে জিজ্ঞাসা করি কি আমি কিন্তু খাতা একটু বেড়ে গেছি শাড়ি দাম লিখে নেবো আরে এরা ফাঁকিবাজি দিচ্ছে এই শোনো তুই কোন জায়গায় পড়ে আছো ভৌত বিজ্ঞান এখানে এই পর্যন্ত পড়া আছে। নিশ্চয় স্থিতিশীল উন্নয়নের ধারণা। স্থিতিশীল আমি বলবো মনে এই নেই। দেখ, এই জায়গায় লিখে দে, এই জায়গায়। আমাকে কি দিয়ে পড়াবে এটা আবার কিসের? ওটা আগে বছর এই শোনো তুমি আগে বছর দিয়ে পড়ো আমাদের নতুন তো না, না 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 আমাদের পড়াও হ্যাঁ, পড়াও বের করে দাও। আদিতে লাগবে না বই এই শোনো সবার প্রথমে তুই এখানে যা আমাদের যে টপিকটা সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা স্থিতিশীল উন্নয়নের ধারণা আচ্ছা স্থিতিশীল উন্নয়ন মানে কি সবার প্রথমে আমাকে জানতে হবে কি স্থিতিশীল উন্নয়ন মানে কি ব্যাপারটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে মানে তোমাদের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিতভাবে ওটাকে আহরণ এবং ব্যবহার করা হয় তাকে বলছি স্থিতিশীল উন্নয়ন মানে
পেট্রোলিয়ামের কথাও যদি বলি তাহলে পেট্রোলিয়াম ওই আরব দেশেই পাওয়া যাচ্ছে, তাহলে ওটা তো লিমিটেড, তাই না? তাহলে ভবিষ্যৎ প্রজন্মে যাতে পেট্রোলিয়াম আরো থাকে তার জন্য যতটা প্রয়োজন ততটা উত্তোলন করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে কি নিয়মিত পরিমাণ মতো ব্যবহার করার, অতিরিক্ত ব্যবহার না করার, ঠিক আছে? যাতে কি হয় ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে আবার ব্যবহার করলো। আজ থেকে 10 বছর পরে জানেই না পেট্রোল কি। বাইক চালানো এবার যে এখনকার কিছু কিছু বাড়িতে টিভি যাদের ছিল না তাদের কিন্তু স্মার্টফোন আছে, হ্যাঁ। তাই না? মানে টিভি কেনার সময় টিভি কিনতে পারেনি, এখন তাদের স্মার্টফোন কিনেছে, তো বাচ্চা জানে না টিভি কি জিনিস, হতেই পারে, তাই না? তো এটাই হচ্ছে বিষয় যে স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে যদি প্রাকৃতিক সম্পদকে আমরা রক্ষা করতে না পারি তাহলে কি হবে, ভবিষ্যৎ প্রজন্ম কোনো একটা জিনিস সম্বন্ধে জানবেই না, বয়ে পড়বে ফসিল ফুয়েল ছিল আমাদের দাদুরা সব শেষ করে ফেলেছে, তাই না? আচ্ছা পরেরটা, ওটা ইতিহাসে চলে যাবে। হ্যাঁ এবং বিষয়টা হচ্ছে যে স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়নের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার। ব্যাপার হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি মানেটা কি? মানে যে পৃথিবীতে বিভিন্ন ভাবে আমরা শক্তি উৎপাদন করতে পারি। কেমন শক্তি? যেমন আমরা সৌর শক্তি, সোলার প্যানেল লাগালে সৌর শক্তি উৎপন্ন হবে। বায়ু শক্তি, বায়ুকল যদি লাগিয়ে দিই বায়ু শক্তি হবে। জোয়ার ভাটা শক্তি, জোয়ার ভাটা যেখানে হয় সেই অঞ্চলে যদি ওই টেবিল ফ্যানের মতো পাখা আছে সমুদ্রের তলায় যদি বসিয়ে দিই, জল আসার সময় পাখা ঘুরবে, জল যাওয়ার সময় পাখা ঘুরবে, তাহলে কি হবে? শক্তি উৎপাদন হবে, তড়িৎ শক্তি উৎপাদন হবে। ভূতাপ শক্তি মানে বক্রেশ্বরের নাম শুনেছো? হ্যাঁ। সেখানে কি হয়, নদীর জল ফোটে, হুম। নদীর জল কি উষ্ণ প্রসবন আছে, তাই সেখানে অটোমেটিক মাটির তলার তাপমাত্রা আসছে, ওই তাপটাকে যদি আমরা কোনো একটা যন্ত্র বসিয়ে দিই, যদি মানে পাইপের মধ্যে জল ভরেও বসিয়ে দিই আর এক জায়গায় মোটর লাগিয়ে দিই, তাহলে কি হবে, নিচের জল গরম হয়, গরম জল উপরে চলে আসে, উপরে আসে মোটরকে ঘোরাবে, ঠান্ডা হয়ে যাবে জল, আবার নিচে চলে যাবে, এভাবে যে জলের চক্র হবে তার জন্য মোটরটা ঘুরবে, সেই মোটর ঘুরবে কি হবে কি নরমালি এখানে একটা মানে নিচের জল উপরে উঠবে। হ্যাঁ একটা টারবাইন যদি লাগানো যায় সেক্ষেত্রে কি হবে, শক্তি উৎপাদন হতে পারে, পরবর্তীতে আছে পরবর্তী ডিটেইলস। পরেটা যে বায়োমাস শক্তি, বায়োমাস শক্তি মানে হচ্ছে প্রাণী, মানুষ সহ বিভিন্ন প্রাণীরা যে বর্জ্য পদার্থ ত্যাগ করে তার থেকে বিভিন্ন ধরনের গ্যাস পাওয়া যেতে পারে, সেই গ্যাসকে জ্বালিয়ে বা সেই গ্যাসকেই আমরা ইউজ করতে পারি, বিভিন্ন কাজে রান্নার কাজে ইউজ করতে পারি, বাস চালানোর জন্য ব্যবহার করতে পারি, সিএনজি, তাই না? তাহলে যে বইতে দেখা যায় বড় বড় পাখা থাকে ঘুরে, ওটা একটু শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ ওটাকে বায়ুকল বলে, বায়ুকল বলা হচ্ছে, ওকে বায়ুকল আমাদের পশ্চিমবঙ্গের বকখালিতে আছে। আচ্ছা অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? অনবীকরণ মানে কি? নবীকরণ করা যাবে না, নবীন মানে কি নতুন, মানে নতুন ভাবে তৈরি করা সম্ভব নয়। কি বলবো, যেসব শক্তির উৎস ক্ষয়িষ্ণু মানে ক্ষয়ে গেছে, ও আর হবে না কাজ, মানে ও তৈরি করা সম্ভব নয় এবং সঞ্চয়ের ভান্ডার সীমিত, যেমন তেল লিমিটেড পরিমাণে আছে, তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলা হয়। যেমন জীবাশ্ম জ্বালানি, তাহলে জীবাশ্ম জ্বালানির তিনটে নাম বলো। জীবাশ্ম জ্বালানি তিনটে না, পেট্রোল, কেরোসিন, ডিজেল। ওটা তো পেট্রোলিয়ামের মধ্যে বললো, আর একটা জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোলিয়াম। নেক্সট, হ্যাঁ কি বলো, বলবা তো, ভুলই বলো তো, বলবা তো, ভয় পাচ্ছ কি হবে? আর কি বলে? কালো কালো হয় কয়লা, কয়লা। আমাদের বাড়িতে রান্না হয় কিসে সবার বাড়িতে? গ্যাস, LPG। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, হ্যাঁ, তাই না? তাহলে তিনটে দিলাম কি কি? কয়লা, ও ঘুটে দিয়েও তো রান্না হয়। আমি বলেছি কি অনবীকরণযোগ্য, ঘুটে গরু হাত যে তেলে মারছো, ঘুটে হচ্ছে জ্বালিয়ে দিচ্ছ, তাই তো? হ্যাঁ। তুই ঘুরে দে। আবার জমিতে চাষ হচ্ছে, বিচলি হচ্ছে, আবার গরুকে খাওয়াচ্ছে, আবার হচ্ছে, আবার মারছো, আবার জ্বালাচ্ছ, তাহলে এটা নবীকরণ করছো। আরেকটা করে পাট থেকে মধ্যে করে করে কি? পাট কাট, ওটা গোবর লাঠি বলে, মশাল বলে। যাই হোক, তাহলে অনবীকরণযোগ্য শক্তি মানে কি, যে শক্তির উৎস ক্ষয়িষ্ণু মানে একবার ক্ষয়ে গেলে সেটা নতুন করে তৈরি করা যায় না, তাদের আমরা কি বলবো? ওটা স্কেলটা তোমার না, তুমি ব্যাগে ঢুকিয়ে দাও, এই স্কেলে খুব সমস্যা, ব্যাগে ঢুকিয়ে আওয়াজ আসবে খুব। আচ্ছা তাহলে তিনটে জীবাশ্ম জ্বালানির নাম কি পেলাম? এলপিজি, কয়লা আর হচ্ছে পেট্রোল। পেট্রোলিয়াম, ওকে। আচ্ছা পরে যে পুনর্নবীকরণযোগ্য শক্তি মানে যে সকল শক্তির উৎস কখনো শেষ হবে না, বারবার শক্তি ওখান থেকে আহরণ করা সম্ভব, সেটাকে আমরা কি বলবো? নবীকরণ। মানে যে শক্তির উৎসকে আমরা মানে যে শক্তির উৎস থেকে শক্তি আমরা বারবার পেতে পারি, যেমন জোয়ার ভাটা প্রতিদিন দুবার হচ্ছে, অল টাইম পাবো। বায়ুর কল, যখন আমাদের সমুদ্র থেকে আমাদের ভূপৃষ্ঠের দিকে বাতাস খুব জোরে বয়, যেমন কালবৈশাখী ঝড়টা যখন হয় তখন বায়ুকলের চাকা বিরাট জোরে জোরে ঘুরবে আর প্রচুর শক্তি উৎপাদন হবে। এই সূর্য
যে কদিন হচ্ছে, দুদিন পরে বন্ধ হয়ে গেলে কি হবে? দুদিন পরে যদি বন্ধ হয়ে যেত তাহলে আমরা এখন এইভাবে থাকতাম, মঙ্গল এইভাবে থাকতাম, তাই হোক। তা বিষয়টা হচ্ছে কি, ও এই বই কিছু নেই একটা বই কার দাও। বই, আমার বই বই দাও, আচ্ছা আমার কাছে আছে, সব বই আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ও আমার সাথে তো পারি ওখানে ছায়া ছায়া একটা দিতে না পারো না? না আনার ও, কথা না। বলে নেই বই ওদের একটা ছায়া বই দিতে পারো না? হ্যাঁ ওদেরকে দিতে খাওয়ার বলো, দিন ওদেরকে একটা মাঝখানে চলে আসতে বলো একজন আচ্ছা সরব তো করে দিই। যাও, সব- আর দিন হ্যাঁ, সরব দাও। না, আমার এমনি খাতা কোয়েশ্চেন লেখা নেই, আমি দেখাচ্ছি হবে না হ্যাঁ দাও দাও, দাও। একদম তুই মাঝখানে চলে আয় তোরা তোমরা ওইদিকে চলে আসতে পারো, ঠিক আছে সর চল। এই তো তোমাদের আছে, আমি কোথায় দিয়ে যাবো এখানে আমার। তুমি ওখানে বসো, মাঝখানে বসে। হ্যাঁ, ঠিক না আছে। মাঝখানে বসতে হবে না, ওখানে বসো। ছাদটা ফেটে গেল মনে হয় আচ্ছা পেরে গেল, তাই তো আঁকবো আমি এই তোমাদের বইতে আছে তো, আরে সব আছে আছে কিন্তু সবই আছে, এটা এদিক ওদিক করে হ্যাঁ, আছে, এদিক ওদিক আমি বুঝতে পারছি না ওই। দেখছি। ছাত্রকে কি স্পেসিমেন্ট কবি না স্পেসিমেন কপি হচ্ছে শিক্ষক বইগুলো দেয়, টেক্সট বই দেয়, কেন দেয় ওইটা একটা টেক্সট বই লাভ নেই তো, লাভ শিক্ষক বই। বাবা এই যাই হোক শোনো, তাহলে পুনর্নবীকরণযোগ্য শক্তি মানে কি বুঝলাম, যে শক্তির উৎসকে আমরা নতুন ভাবে আবার তৈরি করে শক্তি পেতে পারি। তাহলে স্বরূপ বলো তো দুটো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস, তৈরি করে পেতে পারি সৌরশক্তি বায়ু শক্তি, ভূতা শক্তি। আর বলো বিদ্যুৎ শক্তি আরে বিদ্যুৎই তো তৈরি করবো কোথা থেকে, জোয়ার ভাটা জোয়ার ভাটা শক্তি, ঠিক বলেছো। আচ্ছা এবার চলেছি সৌরশক্তিতে। আচ্ছা সৌরশক্তি কেমন শক্তি, একটা অচিরাচরিত, মানে যেটা এখন ব্যবহার করা খুব একটা যাই না। হয় না, ও পুনর্নবীকরণযোগ্য শক্তি। এই শক্তি দূষণ মুক্ত বন্ধ হয়ে গেলে কি হবে কি দুদিন পরে বন্ধ হয়ে যাবে। সূর্য বন্ধ হতে এখন কয়েকশো কোটি বছর লাগবে, না দাদা ততদিনে আমরা হয়তো নতুন প্ল্যানেটও তৈরি করে ফেলতে পারি আর্টিফিশিয়াল। সম্ভব আর সূর্যকে ঢাকা যাবে না একটা চাদরতে চাচা চিন্তা করে। সূর্য মানে পৃথিবীতে যে সম্পদ, যে অল টোটাল সম্পদ আছে, সেই অল টোটাল সম্পদ দিয়েও যদি তুমি বড় চাদর বানানোর চেষ্টা করো, মানে মনে করো পৃথিবীতে মাটি, গাছপালা, বাতাস যা কিছু আছে সবগুলোকে তুমি টেডিলিনে বা টেফলনে যা কিছু পরিণত করো, এই সুতো বানাবো, ওটার তো তুমি ওই সেলাই মেশিনে দিয়ে তুমি কাপড় বানাবা। পৃথিবীর টোটাল মাটি, জল, গ্যাস যা কিছু আছে সব কিছু দিয়ে সুতো বানিয়েও যদি তুমি ওই বড় একটা চাদর বানাও, তাহলে সেক্ষেত্রেও সূর্যকে ঢাকার মতো অত বড় চাদর হবে না। তাহলে সব গ্রহ থেকে নিতে হবে তুমি গ্রহ থেকে আমার সেটা তুমি নিতে পারো, তাহলে তোমাকে হচ্ছে কেমন হতে বলো তো, যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে সে অবায়ুজীবী ব্যাকটেরিয়া ছিল ওরকম হতে হবে, তাহলে হবে। যাই হোক, তাহলে সৌরশক্তি কি বলছে, সূর্যই সব শক্তির উৎস। সৌরশক্তি কেমন অচিরাচরিত, মানে যেটা এখন ব্যবহার করা হচ্ছে না। আচ্ছা এই যে পুনর্নবীকরণযোগ্য এই দূষণমুক্ত শক্তিকে বিভিন্ন, হ্যাঁ ভালো বলছো, এই কি লেখা আছে, এই হ্যাঁ এই শক্তিকে দূষণমুক্ত শক্তি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা এই শক্তিকে দূষণমুক্ত শক্তি বলা হচ্ছে যদিও, কিন্তু সোলার প্যানেল কিন্তু দূষণমুক্ত নয়, এটা মাথায় রাখতে হবে। কারণ সোলার প্যানেল যে ফ্যাক্টরিতে তৈরি হয়, সোলার প্যানেল তৈরি করার জন্য প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে আজকের দিনে। তবে কিছু কিছু দেশে যেমন জাপানে কিছু টেকনোলজি বেরিয়েছে, সোলার প্যানেল আমাদের কাছে কাঁচের মতো হয় না, বড় বড় ওই সাইজের না, ওখানে একদম পাতলা এরকম কাগজের মতো, যে হচ্ছে কেন আবার স্টিকার হয় না, স্টিকার ওরকম, ওগুলোতে দূষণ কম। স্টিকার হয় বাড়ির ছাদের উপর টিনের ছাদ, মনে স্টিকারের মতো চিপকে দিল, কাঁটা লাগানোই আছে, দুটো তার বেরিয়ে আছে, ওখানে ওটা থেকে মানে সূর্যের আলো শুষে নিচ্ছে সোলার সেলগুলো, আর ওখান থেকে তারের মাধ্যমে তুমি ব্যাটারিতে স্টোর করতে পারো। বড় একটা কাঁচের কিছু করার দরকার, যে হনুমান ঝাড় ফেলে ভেঙে দিল, কেন তখন কিছু কাজের করলে কি অসুবিধা অসুবিধা কিছু ওটা আরে নেক্সট লেভেল টেকনোলজি। সোলার প্যানেলের কি হয় কাজ কি? সোলার প্যানেলের কাজ হচ্ছে সূর্যের যে আলো পড়ে সোলার, মনে করো ও ওইটা আরে বলছি ওই এই মেঘলা আকাশে কি করে হবে হ্যাঁ এই মেঘলা মেঘলা আকাশে অত হবে না, অল্প তারপরে তো কারেন্ট হয়ে যাবে, বুঝলি? এরকম ওয়েদার থাকলে খুব অল্প পরিমাণে হবে। এই তুই এই বিদ্যালয়ে চল যা, বুঝে যাবি। হ্যাঁ বিজয় আছে আমাদের স্কুলে কদিন করে লাগিয়ে নেবে। যাই হোক, তাহলে সোলারের অনেকগুলো কাজ আছে, যেমন আগেকার দিনে সবার প্রথমে দেখো সূর্যকে আগেকার দিনেও কাজে লাগানো হতো, লাগিয়েছে এই হয়েছে সেটা দিয়ে তৈরি করেছে দুটো জিনিস, সোলার হিটার, সোলার কুকার। সোলার কুকার মানে কি বুঝো, কুকুর আমার প্রেসার কুকার, কুকার না না ওই সোলার সূর্যের কুকার আলো হচ্ছে কি বাক্সের মতো হয়, আরে সোলার কুকার হচ্ছে বাক্সের মতো হয় যার উপরে আয়না থাকে। রান্না করেছে ইয়েস, তাহলে আয়না যদি আছে তার মানে ধরো বাক্স আছে কালো কালারের বাক্স, কালো কালার কেন, যাতে সূর্যের আলোকে বেশি পরিমাণে শোষণ করতে পারে।
তারপরে কাঁচ আছে, কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়। তাহলে কাঁচ দিয়ে ঢাকা মানে গ্রিন হাউস হয়ে গেল ওটা। সূর্যের তাপরশ্মি ভিতরে যাবে কিন্তু বাইরে বেরোতে পারবে না, ভিতরে গরম হয়ে যাবে। থার্ড, এই সূর্যের আলো তো সরাসরি যদি পড়ে তাহলে অল্প হবে, ওই জন্য ওর পেছনে একটা আয়না দাঁড় করানো থাকে। আয়না, সূর্য রশ্মি আয়নার উপরে পড়ে দিয়ে সোজা রিফ্লেক্ট হয় কোথায়? সোলার বক্সের ভিতরে। এখানে কিন্তু কোনো প্যানেল নেই, জাস্ট এমনি কাঠের বাস্ক, কিচ্ছু নেই, হয়ে গেল। ফলে কি হলো, কাঠের বাস্ক মধ্যে বেশি পরিমাণে তাপরশ্মি গেল, ফলে কাঠের বাস্কর ওই ভেতরের যে বাতাসটা প্রচুর গরম হয়ে যায়। ওর মধ্যে কালো কালারের কোটোর মধ্যে তুমি খাবার রাখতে পারো, যেমন মনে করো ভাত তৈরি করবো, চাল আর জল। চারটে টিফিন কোটো হয়তো তুমি ডিমও দিতে পারো, ডিম তো হতে পারে ওর মধ্যে। তাহলে চাল আর জল দিয়ে একটা কোটো, এবার তোমাকে পরিমাণটা জানতে হবে যে এই কোটোর মধ্যে সবচেয়ে বেশি এতটা চাল দাও, তাহলে আমি এর থেকে 2 মুঠো কম দিই, কারণ বেশি দিলে তো ছাপিয়ে পড়ে যাবে, নোংরা হয়ে যাবে, তাই না? তো মুঠে দিল। এবার পাশে আরেকটা কোটোর মধ্যে মনে করো খাসির মাংস একদম মশলাপাতি মাখিয়ে তুই দিল। এবার এই রান্নাটা যেহেতু অনেক টাইম নেই, মনে করো 2-3 ঘন্টা ধরে হয়, কোনো মানুষ লাগে না, মনে করো ছাদের উপরে বাস্কটা আছে অনলি, হনুমান এসে ভেঙে দিলে সেটা আলাদা বিষয়, কিন্তু ওই গরমে আস্তে আস্তে যেহেতু রান্না হয়, হনুমান দেখা গেলো বাক্স করে করে বাক্স অনেক বড় হয়। খাসির মাংস চলে গেল নাকি? আর কাজটা কি একটা বিশেষ কাজ হয়? না, না না, normal। না গ্রিন হাউসের কাজটা Greenhouse কাজ normally হয়। সাদা কাজ। চশমার কাজ দিয়ে একদম বর্ণহীন যেমন কাজ হয়, চশমা। ওই তো 10 মিনিট। আচ্ছা, চশমার কাজ লাগালে আমরা ওই গ্রিন হাউসের ওই বক্সটা বানাতে পারবো? আরে বাবা বড় কাজ লাগবে। বড় কাজ লাগবে, তাহলে বানাতে পারবো? ও দাদা বলছে কি আমি মাংসটাকে নাড়াচাড়া যা কেন ওই কাজ তো যেতে এগুলো দেখা যায়। ওই মাঝে মাঝে এসে আমার মনে হয় আধ ঘন্টা সূর্য তো ঘুরে ঘুরে যায়, তো মাঝে মাঝে এসে হ্যাঁ, আর ভাই যদি বাস্কটাকে খাবে না, ওই খাবে না। হ্যাঁ, ও খাবে না, নাড়াচাড়া কে দেবে? নাড়াচাড়া করতে হবে, অটোমেটিক্যালি আস্তে আস্তে গরম হলো তো, অটোমেটিক্যালি রান্না হয়ে যাবে। আরে নাড়ার প্রয়োজন নেই, কারণ পুড়ে যাওয়ার অপশন নেই তো। তলা দিয়ে দিয়ে হিট না, হিট চারিদিক থেকে আসছে। হ্যাঁ তো সব থেকে ভালো রান্নার মধ্যে কেক, কারণ হিট যেহেতু চারিদিক থেকে হ্যাঁ, আসছে, কেকটা ভালো। তুমি কেক আর পাউরুটি হেভি রান্না হবে। বেশি জানি না। আচ্ছা, এবার চলে আসবে সোলার হিটার। সোলার হিটার কেমন বলো তো? মনে করো পাইপ দেখেছো, পাইপ, তামার পাইপ দেখেছো? হ্যাঁ, তামার পাই তামার পাইপ, দড়ি বেঁধে দিতে হ্যাঁ। এই পাইপ, তামার পাইপকে মনে করো বেন্ড করে করে, মনে করো তামার পাইপ তো এটা বাঁকিয়ে 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 অনেকটা বড় করলাম, হয়েছে? তার মধ্যে কি করব আমরা, এই তলা দিয়ে জলের সাপ্লাই দেবো। তলা দিয়ে জল, এবার সাপ্লাই নরমালি আছে, এখন হবে কি এখানে তাহলে সাপ্লাই জল আস্তে আস্তে আস্তে, ঘটনা হবে কি যেহেতু গরম হবে, এটা কালো কালারের করে দেবো, সূর্যের আলো গ্রহণ করবে, এখানের ভিতরের জল কি হবে? গরম গরম হয়ে যাবে। এবার এখান থেকে একটা নল বার করে রাখবো, সেখান থেকে আমরা তলায় বালতি রেখে দেবো, তাহলে জল যখন গরম হবে সেই গরম জলটা আমরা এখান থেকে বার করে নেবো। আয় বলো। এখান থেকে ঠান্ডা চলে গেল? এখান থেকে ঠান্ডা জল যাবে, ঠান্ডা সূর্যের আলো গ্রহণ করবে এই অংশটা, জল গরম হয়ে যাবে, এটা আমি উপর থেকে কি বার করে নিতে পারবো? এটা কি জলটা কোথায়? নিচের জল? মাটির নিচে, নিচের জল? মাটির নিচের জল না। কলের জল। কলের জল তুমি নরমালি এই পাইপের মধ্যে ভরে রেখেছো, গরম হয়ে গেল বার করে নিলে। ঠিক আছে। আর দিতে ও এটাকে কি বলে? হ্যাঁ, ওইটা এই প্রক্রিয়াটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কি সোলার হিটার। সোলার হিটার। আচ্ছা, তোর বাড়িতে বানানো যাবে। বাড়িতে বানানো যাবে। সোলার হাউস, যেগুলো গ্রিন হাউস ওগুলো মোটামুটি এটা solar কোথায় house। বসে স্যার? মাটির নিচে? ছাদে, আলো সূর্যের আলো কোথায়? মাটির নিচে। মাটির নিচে ঢোকে? কি মুশকিল। তোরও আচ্ছা, আর এবার চলে যাচ্ছে জায়গা সৌর নাকি? কোষ বা ফটোভোল্টাইক কোষ। জল কোথা দিয়ে ঢোকাবো? ওই পাইপের মধ্যে ঢুকিয়ে রাখবো? আর সোলার কুকারে ওই ঢাকনা খুলে রাখতে হবে। না, সোলার করে দুটো ঢাকনা, নায়ক সদস্য। একটা হচ্ছে প্লেন কাঁচের ঢাকনা, হ্যাঁ আর একটা হচ্ছে আয়না। প্রথমত আয়নাটা খুলে রাখতে হয়, ঠিক আছে, কাঁচটাও খুলতে হয়। খাবার দাবারের মধ্যে চাল ডাল সব জল দিয়ে রেখে দিলাম, এবার কাঁচটা বন্ধ হয়েছে, সে পুরো লক হয়ে গেল, সিল প্যাক, যাতে ভিতরে বাতাস বাইরে না আসতে পারে। তারপরে করা হয় কি উপরে আয়না দিয়ে ফোকাস ও করা হয়। এই যে এই জায়গাটা এই যে এইটা খুলে রাখতে হ্যাঁ, আমি এই যে ওই অনেক ওই খাবার দাবার রান্নার চ্যানেল আছে, কুকিং চ্যানেল আছে, একটু সার্চ করবো যে সোলার কুকারের মাধ্যমে রান্না বান্না, বাংলায় সার্চ করবো, দেখবে যে কিছু মহিলা আছে যারা সোলার কুকারের মধ্যে সম্পূর্ণ 5-6 মিনিটের ভিডিও রান্না করে দেখাচ্ছে, আর খাসি মাংস রান্না করে দেখাচ্ছে। হয়েছে। আর একটা আছে সেই এয়ার কুকিং, সেরকম একটা ইয়ে আছে ওটা এয়ার ফায়ার, ভিতরে একদম পুরো হাওয়া দিয়ে একদম হ্যাঁ, air fryer। তেল তো একদম অল্প দিচ্ছে, তেল না দিলেও চলে। হ্যাঁ, তেল তো হয়ে গেছে। ওটা ভাজাভুজির জন্য খুব ও ভালো। দেখ সুদীপ কেমন বলছে ভালো লাগছে তাড়াতাড়ি করা তুমি তো বকছো। একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা যাই হোক, এবার যে সৌর কোষ বা ফটো, এই সুদীপ ঝামেলা করবো না, আমি কি ফটো ভোল্টানিক কোষ। আচ্ছা, তাহলে সৌর কোষের অপর নাম কি পেলাম? ফটো ভোল্টানিক কোষ। আচ্ছা, ফটো ভোল্টানিক, ফটো মানে আলো, মানে যে কোষের উপরে আলো পড়লে ভোল্টেজ তৈরি হয়, তার বিদ্যুৎ তৈরি হয়।
আমরা কিন্তু পড়তে কে বলো? কি করছি এই সুদীপ তুমি ওই কোণে চলে আমি তো আমি বই দিচ্ছি না তুমি আমার না না আমি তো বই নিতে এখানে রেখে আমি বই দিচ্ছি তো যাও তুমি চলে এটা ওদের মজা। আমি বই দিচ্ছি তো আমি তোকে কিছু তুমি করি বকছো কেন তাই তখন থেকে তুমি বোঝাবো আমাকে। আমি তো আমি না তুমি কেন ওকে জ্বালাচ্ছ তুমি সবাইকে জ্বালিয়ে ওকে বেড়াচ্ছ দাঁড়াইছি আমি কি করলে বই নিয়ে চলে গেল ওই গেল তার আগে পিছিয়ে, কি হচ্ছিল তারই তার টানছে। আগে কি হচ্ছিল তাই এমনি করে দাঁড়িয়ে দাদা, দাঁড়িয়ে ভালো এরকম করে আচ্ছা এখন বই রাখ জানি দিচ্ছি স্যার এই শোনো তাহলে সৌরকোষ বা সোলার প্যানেল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি কেমন কি বলতো মনে করো সোলার প্যানেলে কি হয় নর্মাল একটা মনে করো এরকম এর উপরে সৌরকোষ লাগানো আছে তাহলে দুটো তার বেরিয়েছে এটাকে আমরা ছাদে রেখে দিলাম তাহলে এখানে কি হবে সূর্যের আলো পড়বে কে আবার সূর্যের আলো পড়তে আমি আর রিপিট করবো করতে হবে, তুমি বোঝাও। সূর্যের আলো এর উপরে যেই পড়বে তাহলে ফোটো মানে আলো ভোল্টানিক মানে ভোল্টেজ তাহলে আলো পড়তে এর মধ্যে কি বেরোবে ভোল্টেজ বেরোবে ভোল্টেজ মানে কারেন্ট ঠিক আছে কারেন্ট বেরিয়ে সঞ্চয় হবে কোথায় ওই ব্যাটারি এবং ব্যাটারি থেকে আমরা লাইন কি করতে পারি সারা বাড়িতে যেখানে ডাইরেক্ট নিয়ে যাবে না ডাইরেক্ট দিনের বেলা ডাইরেক্ট নিয়ে আসে রাত্রে কিন্তু সেক্ষেত্রে ভোল্টেজের আপ ডাউন হলে মেশিন খারাপ হয়ে যাবে জ্বালাবে ওই জন্য ব্যাটারির মাধ্যমে নিতে হবে ইনভার্টারের মাধ্যমে যাই হোক। তাহলে এক হচ্ছে এই বিদ্যুৎ ব্যবহারের ফলে আমরা পাম্পের জল তুলতে পারি মোটরের জল তুলতে পারি মোটর গাড়িতে সোলার প্যানেল বসিয়ে গাড়ি চালাতে যেমন ওই কিছুদিন ওই যে টোটো গাড়ি ছিল না হ্যাঁ টোটো গাড়ির ছাদ লোকে সোলার প্যানেল দিয়ে বানাচ্ছে কেন? টোটো গাড়ির যে ছাদ ছিল সেটা সোলার প্যানেল দিয়ে বানাচ্ছে তাই দিনের বেলা যেখানে যেখানে টোটো চলতো রোদ হতো রোদে ছাদের মাধ্যমে ব্যাটারি চার্জ হতে থাকতো তাহলে গাড়িটা অনেক দূর যেত আচ্ছা তারপরে ছিল দেখি তো টোটো সোলার লাগাতে হবে। হ্যাঁ বলো তুমি দেখো ছাদ থেকে ওই তো উপর থেকে দেখতে হবে যাই হোক, কৃত্রিম উপগ্রহে সব দাগিও না সব দাঁড়িয়ে দিচ্ছে। আচ্ছা কৃত্রিম উপগ্রহে এই যে যে তুমি আবার বলতে শুরু করেছো আমার তুমি কোনো কথা বলো না। তাহলে চুপ থাকো আচ্ছা পরেরটা ওটা তো কিছু নেই। কৃত্রিম উপগ্রহ নাম শুনেছো বলো তো অঙ্কিত কোথায় থাকে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে মানে স্যাটেলাইট তাহলে ওখানে তো আর পেট্রোল ইঞ্জিন দিয়ে পাঠানো হচ্ছে না ওখানে কি করা হয় উইংস হয় পাখনা মতো করা হয় হ্যাঁ সোলার সোলার প্যানেলের পাখনা থাকে দুই সাইডে অনেক থাকতে পারে ওখানে তো সূর্যের আলো বিকিরণ অনেক বেশি কারণ ওখানে তো কোনো মেঘের বাধা নেই তাই না তো সেক্ষেত্রে কি হয় প্রচুর পরিমাণে চার্জ পায় দিয়ে সম্পূর্ণ উপগ্রহটা চলতে পারে যেমন মনে করো আমরা যে গুগল ম্যাপ দেখি বা ইন্ডিয়ানেরও অনেক ম্যাপের ব্যবস্থা আছে তাহলে ওটা স্যাটেলাইট থেকে হয় স্যাটেলাইট চলে কি করে এই যে সোলার প্যানেল লাগানো থাকে ওখান থেকে প্রচুর পরিমাণে কি পায় আধান পায় শক্তি পায় ব্যাটারি আছে ওখানে মানে ওই সেখান থেকে ওটা চলে কিন্তু ওগুলো সোলার প্যানেল লাগানো হবে রকেট Satellite টিকেটের সঙ্গে তার মানে চালিত। হ্যাঁ রকেট সেইভাবেই পাঠানো হয় না দাদা, অনেক অনেক দেশে যাচ্ছে, সবারটাই ঘুরতে চাই। সবারটার একটা নেটওয়ার্ক থাকে সিম্পল নেটওয়ার্ক থাকে বুঝতে পেরেছো নাহলে তো এটা কবে ঘটে যেত ধুম করে কি মেরে দিত লোকের কারণ একটা বড় আমাদের দিগনগরের মতো মনে করে বিরাট অঞ্চল আছে যেটা স্পেস স্টেশন বানানো হয়েছে হ্যাঁ, হ্যাঁ। এটা গ্রামের মতো বড় সাইজ বিরাট বড় তাহলে আচ্ছা পরে চলে আসি এছাড়াও দেখবো যে দোকানে যে ক্যালকুলেটর থাকে কি বলো অক্সিজেন সাপ্লাই। ওর ভিতরে অক্সিজেন আছে ওরা নিয়ে যায় অক্সিজেন রকেটে করে ওখানে অক্সিজেন পাঠানো হয় মানে আজকের দিনে টেকনোলজি এরকম আছে আমাদের সেই কালী পুজো ফুসকুড়ি রকেটের মতো রকেটের ডাইরেকশন নিয়ন্ত্রণ করা যায় জানি তো। মানে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে না বাইরে গিয়ে উপরে যখন ওরকম ভাবে ওই স্পেসে সে বা পৃথিবীর মতো ওয়েদার তৈরি করে অক্সিজেন উৎপন্ন না করে। ওয়েদার তৈরি করলে ঝড়ঝাপটা হবে তো তাহলে মানে গাছপালা খেতে পারতো অক্সিজেন। হ্যাঁ গাছপালা আচ্ছা, আছে শৈবাল জাতীয় গাছ লাগানো যেখানে সব থেকে বেশি অক্সিজেন পায়। রকেট গেল। তোমরা বই খাতার দোকানে গিয়ে ক্যালকুলেটর দেখছো না একটা দেখো যে ক্যালকুলেটরের দুটো স্ক্রিন থাকে কি থাকে স্ক্রিন হ্যাঁ, হ্যাঁ। এই যে উপরে একটা স্ক্রিন আর থাকে নিচে ছোট্ট একটা এইটুকু। টিপা টিপির জন্য উপরে এখানে একটা ছোট স্ক্রিন থাকে না ওরা সোলারের না হ্যাঁ এটা দেখো আয়নার মতো হয় এটা হচ্ছে এখানে সোলার প্যানেল লাগানো হবে ছোট্ট করে হ্যাঁ দেখেছি ঠিক আছে যার জন্য এই ক্যালকুলেটর অল টাইম ইও চার্জ হতে থাকে এই ব্যাটারিটা সেজন্য এটা কিন্তু রোদ তো পড়ে না দোকানে যতটা আলো যায় তাতেই হয়েছে ও ঠিক আছে আবার দেখবে আগেকার দিনে ঘড়ি ছিল হাত ঘড়ি যে হাতে ঘড়ি পরলেই ওটা চলতো মানে না বললে চলতো না। ছিল এখন যে কাঁটার যে হাত ঘড়ি আছে না সের মধ্যে ব্যাটারি করতে হয় হ্যাঁ। আগেকার দিনে হাত ঘড়িতে ব্যাটারি ওর মধ্যে কিছু একটা থাকতো স্প্রিং জাতীয় যেটা গরমে গুটিয়ে যেত হয়ে গেছে আর যেটা আস্তে আস্তে রিলিজ হতো ফলে ঘড়ির কাঁটাটা আস্তে আস্তে ঘুরতো এখন মনে করো কোনো ব্যক্তি হাতে হাত ঘড়ি পড়েছে তাহলে হাতে গরম ঘড়ি বাজছে ঘড়ি গরম আছে তাহলে ঘড়ি চার্জ হয়ে গেল ধরে নাও জ্বর আসলে তো একদম গরম হয়ে যাবে না আর যদি ওই যে বরফের মধ্যে ঢুকে যায় তাহলে ওখানে তো ঠান্ডা হয়ে গেলে মরে ওগুলো গেলে ওয়াটার প্রুফ ছিল না যাই হোক
আগে থেকে ঘোরা ছিল হয়তো হয়তো ভালো ভালো কোম্পানি 1-1.5 লাখ টাকা দামের ঘড়ি আর মরে গেলে মরে গেলে গড়ি পড়ে তুই কি লাভ, সময় ওর সময় শেষ, আর সময় থেকে লাভ নেই মরে যাওয়ার পরে। তুই তাই না? বসে থাকবি সারাদিন মরে গেলে বোঝা যাবে আচ্ছা দেখি গরিব যদি মানুষের মতো। সুদীপ পারো, আমাদের পশ্চিমবঙ্গে কোথায় বায়ুকল লাগানো আছে বলে দিই। বায়ুকল বল বল আমি বলে তাহলে বায়ু শক্তিতে চলে আসে। ব্যাপারটা হচ্ছে কি বায়ু প্রবাহিত হয়, বায়ু প্রবাহিত হলে যে গতি শক্তি তৈরি হয় তাকে বায়ু শক্তি বলি। ঠিক আছে, সেখানে যদি আমরা বায়ুকল বসাই তো বায়ু হলে বায়ুকল পাখার মতো হয়, বায়ুকল ঘুরে আস্তে আস্তে, আর ঘুরলে কি হয় শক্তি তৈরি হয়। পয়েন্টে চলে আসে জোয়ার ভাটা শক্তি। অনেক সময় যে সমুদ্রের উপকূলে বাঁধ নির্মাণ করে করা যেতে পারে, অথবা সমুদ্রের ভেতরে যেখান থেকে জল আছে সেখানে আমরা টারবাইন সেট করে জোয়ার ভাটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, পরে যে ভূতাপ শক্তি, ভূতাপ শক্তি কোথায় তৈরি করা হয়? আমাদের রাজ্যের বক্রেশ্বর। ঠিক আছে, চলে আসো পেজ নাম্বার উল্টে আছে 8 নাম্বার হচ্ছে বায়োমাস শক্তি। আজকে শেষ, এই চ্যাপ্টারটা শেষ করবো। এই অনুশীলনের আগে পর্যন্ত অনুশীলন আগে পর্যন্ত তুমি মানে পরীক্ষায় পাস করতে চাও না, না? পশ্চিমবঙ্গের ও ভৌত বিজ্ঞান তো এক সপ্তাহ পরে পড়া এক সপ্তাহ পরে পড়া। আচ্ছা বায়োমাস শক্তি, আচ্ছা বায়োমাস মানে কি বলতো? জীবদেহ। বায়োমাস মানে জীবদেহ। তাহলে জীবদেহ উদ্ভিদের হয়, প্রাণীদের হয়। তাহলে জীবদেহ সবথেকে বেশি নষ্ট হয় হচ্ছে উদ্ভিদে। যেমন মনে করো আজকের দিনে ওই যে ধানের যেগুলোকে পোয়াল বলে, পোয়াল মানে ধান গাছ থেকে ধান নিয়ে নেওয়ার পরে যে বডিটা পড়ে থাকে, যে বিচুলি বলি পোয়াল বিচুলি কি হলো? তাহলে ওই বিচুলি, আখের ছিবড়ে, তারপরে ভুসি, বিভিন্ন রকম শাকসবজি যেগুলো বাজারে নষ্ট হয়ে যায়, তাই না? তা সেগুলোকে যদি আমরা কোনো একটা কন্টেনারের মধ্যে নিয়ে তার মধ্যে কিছু গোবর টোবর মিশিয়ে দিই, তাহলে কিছুদিন রেখে দেওয়ার পর তার মধ্যে থেকে একটা গ্যাস বেরোবে, সেটাকে আমরা কি বলবো? বায়োমাস গ্যাস। গোবর দিয়ে বানায় না? বায়োগ্যাস, এটা বায়োমাস। গোবর দিয়ে বানায় না? শুধু গোবর দিয়ে না, গোবরের মতো অনেক কিছু ও আমার বাড়িতে ছিল রান্না এখন না। আগেকার দিনে সবার বাড়িতে ছিল। আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে তাহলে বায়ো, প্রথমত তাহলে বায়োমাস শক্তি বলি। তাহলে ব্যাপারটা হচ্ছে বায়োমাস মানে কি? জীবদেহ। বায়োমাস মানে কি? জীবদেহ। জীবদেহ থেকে যে শক্তি পাচ্ছে তাকে আমরা বলবো বায়োমাস শক্তি। তাহলে সম্পূর্ণ জীবদেহটাকে আমরা কি বলবো? বায়োমাস। সম্পূর্ণ জীবদেহটাকে আমরা কি বলবো? বায়োমাস বলবো। কিন্তু এক কথায় না, বইয়ে যে ভাষাটা দেবে সেই ভাষা দিয়ে তুমি বলবো, বোঝানোর জন্য আমি জাস্ট বলছি। আচ্ছা তাহলে কচুরি পানা কি বায়োমাস হবে? হ্যাঁ হ্যাঁ হবে। কচুরি পানা কি বায়োমাস হবে? গরু ছাগলের মলমূত্র কি বায়োমাস হবে? আরে হবে। মানে জীবদেহ, এবং জীবদেহ থেকে আমরা যে বর্জ্য তাহলে পদার্থ মানুষ পাচ্ছি মরে গেলে আর ভিতরে ঢুকে ওটাও যাবে। বায়োমাস। তাহলে কচুরি বানা কি করে হবে? কচুরি পানা তো একটা বডি, ওটা যদি পচিয়ে ফেলে গ্যাস বেরোবে। আচ্ছা বায়ো গ্যাসে চলে আসি। তাহলে মানুষ যে এত মরে যে না পুড়ে এর মধ্যে ঢুকে যাবে। গ্যাস থেকে। মানুষের ধর্ম আছে, কচুরি পানা তো ধর্ম নেই, ওই জন্য। যাই হোক, তাহলে বায়োগ্যাস হচ্ছে বায়োমাসকে বায়োগ্যাস প্ল্যান্টের বায়ুনির্গত প্রকোষ্ঠে বায়ুর অনুপস্থিতিতে মিথোজেনিক ব্যাকটেরিয়া, ভালো করে বুঝবা, বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। মিথেন তৈরি করবে মিথোজেনিক ব্যাকটেরিয়া। তাই কি বলছে? বায়োমাসকে মানে জীবদেহ এবং জীবের ওই বর্জ্য পদার্থকে একটা বায়ুনিরোধ পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে যদি মিথোজেনিক ব্যাকটেরিয়া মিশিয়ে কি করবে? ব্যাকটেরিয়াটা ওই জীবদেহকে পচাবে, যে ভাঙবে, ভেঙে চুরে কি তৈরি করবে? বায়োগ্যাস তৈরি করবে। এই বায়োগ্যাসের মধ্যে বিভিন্ন, শুধুমাত্র মিথেনই থাকে না, অন্যান্য গ্যাসও থাকে। যেমন মিথেন থেকে বলছে কি 60 থেকে 80% মিথেন থাকে। এছাড়া তো এর মধ্যে CO2 থাকে। শুধু 80% মিথেন বলে অসুবিধা নেই, প্রায় তোমরা শুধু যা কিছু লিখবো প্রায় দিয়ে লিখবো, ঠিক আছে? আচ্ছা কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে। বায়োগ্যাস থেকে তৈরি প্ল্যান্টটিকে বায়োগ্যাস প্ল্যান্টও বলা হয়। বায়োগ্যাস তৈরির প্ল্যান্টটিকে বায়োগ্যাস প্ল্যান্টও বলে। বাড়িতে এখানে আমরা ছোট করে প্র্যাকটিক্যালও করতে পারি। দেখো কোন একদিন, কোন একদিন আজকে আরে দেখো দেখাও বলেছি, দেখো আরে দেখো আজকে হবে। এটা মিনিমাম 10 দিনের বায়োগ্যাস প্রজেক্ট। তাহলে শুরু করো। হ্যাঁ হ্যাঁ আজকে আজকে শুরু করবো। হ্যাঁ। 10 দিন পরে কি ওই কাজ? বাকি আছে। খুব দারুণ ছিল। আচ্ছা শোনো, গ্রামাঞ্চলে আগেকার দিনে না গোবর গ্যাস প্ল্যান্ট সবার বাড়িতেই যাচ্ছে, প্রায় সবার বাড়িতে। এখন হয়তো দু একটা বাড়িতে আছে, বেশিরভাগ বাড়িতে ইউজ হয় না, আর বেশিরভাগ আর কিছু কিছু বাড়িতে ইউজ এখনো হয়, খুব কম বাড়ি আছে এরকম। তাহলে গ্রামাঞ্চলে গোবর গ্যাস প্ল্যান্ট কি করে কাজ করতো? বাড়িতে সবারই গরু ছিল আগে, গরুর যা মলমূত্র হতো সব কোথায় ফেলে দিত? ওই কন্টেনারের মধ্যে, গর্তে না, কন্টেনারের মধ্যে এরকম একটা গলি আছে পাত্র। মধ্যে এরকম করে ঢুকে যায়। হ্যাঁ। এর মধ্যে ঢুকে দিল, ঢোকানোর মধ্যে সামান্য পরিমাণ জলও মিশিয়ে দেয়, বাড়ির শাকসবজিও মেশানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে তারপরে সেটা কন্টেনারটা বন্ধ করে দেয়, হলো। এবার ওটা মিশিয়ে ভালো করে ডান্ডা দিয়ে নেড়ে দেওয়ার পর কন্টেনার বন্ধ করে দিল। এর উপর দিয়ে একটা পাইপ সেট করাই থাকে, পাইপের উপরে কাঁটা লাগানো থাকে যে গ্যাস তৈরি হলে কতটা গ্যাস আসছে না আসছে, তাই বলে।
এবার কিছুদিন পর ওর মধ্যে গ্যাস তৈরি হয়, গ্যাসের সঙ্গে জড়িয়ে গ্যাসের একটা নির্দিষ্ট চাপ সৃষ্টি হয়, সেই গ্যাসটাকে আমরা রান্নার কাজে আমরা ব্যবহার কদিন পরে করি। গোবর গ্যাস দিয়ে রান্না করা যায়? গোবর থেকে গ্যাস উৎপন্ন হলে রান্না করা যাবে 4-5 দিন লাগে। ওকে, এবার এই যে গ্যাস তৈরি হয়ে গেল, এখন বাকি যে ওয়েস্টটা পড়ে আছে সেটা কিন্তু খুব ভালো পরিমাণে সার, জৈব সার। জৈব সার, সেটা আমরা জমিতে আবার ব্যবহার করতে পারবো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আজকের দিনে বায়োফুয়েলের ইউজ সব থেকে বেশি হবে, যার নাম হচ্ছে অ্যালকোহল, ইথানল। আমাদের যে কোনো উদ্ভিদ কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ হচ্ছে এক ধরনের গ্লুকোজ, মানে চিনি, শর্করা। আর শর্করাকে ভেঙে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকোহল তৈরি করতে পারি। তো কটা দিন ওয়েট করতে দাও, আমাদের যে ইঞ্জিনগুলো আছে মানে 10-12 বছর, তোমরা যখন বড় হয়ে যাও তখন ইঞ্জিনগুলো হচ্ছে ইথানলে চলার ইঞ্জিন হবে, ঠিক আছে? এখনকার ইঞ্জিন পেট্রোল ডিজেল চলে। তাহলে ওই লোক যদি ওই ফুল ট্যাঙ্ক খুলে যদি খাই না মান না, ওটা মিথানল করা হবে। ইথানলের মধ্যে ভুমভাং জিনিসপত্র মিশিয়ে ওটা মিথানল বানাবে, খেতে পারবে না। আচ্ছা তা ইথানল থাকলে তো খাই না হ্যাঁ, আরে সবাই কি মাতাল হয়? তুমি তো আজও না, যে মাথা দেয় সে খাবে দিয়ে দুদিন বর্জ্য পদার্থ ত্যাগ করবে। খেলে আমাদের কলেজে চুরি হয়ে গেছিল একবার। কি? কলেজে মিথানলের বোতল ছিল বড় বড় 2 লিটারের, হ্যাঁ। দিয়ে 4-5টা এনেছিল আমাদের জন্য। দিয়ে ছেলেগুলো যারা পেছন বেঞ্চে বসতো ওরা ব্যাগে করে বাড়ি নিয়ে চলে গেছিল। কেন? দিয়ে আমাদের বলছে ভাই দেখ এনেছি। পরের দিন স্যার বলছে, ওরা সবাই এসেছিল, তারপর দেখো এই কন্টেনারের মধ্যে ইথানল নেই, এগুলো মিথানল আছে। এইগুলো শুধুমাত্র প্র্যাকটিক্যাল করার জন্য, এগুলো খেলে কিন্তু দুরারোগ্য রোগ হবে, ক্যান্সার সৃষ্টি হতে পারে। পরের দিন একটা বোতল আবার বেড়ে গেছে। আর আর বাদ বাকি আর আমাদেরগুলো কলেজে ছিল, একটা চুরি করেছিল। একটা নিয়ে গেছিল 2 লিটার। খুব খাবো, স্যারও ভয় দিয়ে দিয়েছে। আচ্ছা, কিছু হতো কি খেলে এই ক্যান্সার হতো না, খেলে হাতে জল, পেটের ভিতরে নাড়ি পড়ে সব নষ্ট হয়ে যেত। মা মিথানল, ওটা ইথানল, বিষ ওটা। আচ্ছা, কোনটা মদ তৈরি কোনটা দিয়ে? ইথানল না মিথানল? ইথানল। বাড়িতে তুমি বাড়িতেও বানাতে পারো। কি দিয়ে বানাবো? হ্যাঁ, কি দিয়ে? নোট শিখিও নাও, কিন্তু তখন এইগুলো তৈরি করে খাবে। এগুলো তৈরি করে বাড়িতে যদি তৈরি করো সেটা পিওর হবে, কারণ সের মধ্যে ভুমভাং ব্যাকটেরিয়া থাকবে, তুমি খেয়ে মরে যাবে। খাবো না। এমনি আর যেমন বাড়ি থেকে সেটা- গ্রাম বাংলায় পাওয়া যায় বানিয়ে এক মাতালকে দেবো। ওই, ওই যে সেই ভাত না আখের রস দিয়ে কি আগে সব আমরা না করতো? একটু পরে ওরা খেতে আগে রাস্তা আগে। একটুখানি বাকি আছে। শোনো, বায়োগ্যাসের ব্যবহার, তাহলে বায়োগ্যাস আমরা কি হিসেবে ব্যবহার করতে পারবো? প্রথমত জ্বালানি রূপে, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে আলো জ্বালাতে। আগেকার দিনে ওই সিলিন্ডারের উপরে না একটা লাইট জ্বালানো হতো, হ্যাঁ ছোট সিলিন্ডার হতো, তার উপরে একটা বাল্ব থাকতো, গ্যাসেই চলতো। কি দিন? হ্যাঁ, কি জিনিস এটা নাম বলতে পারবো। দেখিনি তো। বইয়ে দেখেছেন। চোখে ওই বাল্বটা গ্যাসে জ্বলতো, একদম ওই 100 যে 200 ওয়াটের বাল্ব হয় না, হ্যাঁ। ওরকম জোরে আলো হতো, কি বুঝলাম না। ওটা গ্যাস দিয়ে চলতো। ছবি আঁকে দেখলাম তো একবার। না না না, না, আগে পরে ছবি আঁকাতে গেল। আচ্ছা, এবার হচ্ছে বায়োফুয়েল এর ব্যবহার। আচ্ছা, বায়োফুয়েল প্রথমত বায়ো ইথানল, উচ্চ শর্করা বা স্টার্চ, তালা চিহ্ন চাপ দাও। আর কি হতো না পুরো বসে। ওকে, উচ্চ শর্করা বা স্টার্চ। স্টার্চ কোথায় পাওয়া যাবে? যেগুলো মিষ্টি মিষ্টি হবে, যেমন আখ, ঝোলা গুড়, ভুট্টা, এগুলোতে প্রচুর স্টার্চ থাকে। সেগুলোকে ভেঙে সন্ধান প্রক্রিয়ায়, ব্যাকটেরিয়া দিয়ে সন্ধান প্রক্রিয়া আমরা কি তৈরি করতে পারি? বায়ো ইথানল। যেটা হচ্ছে পেট্রোলের সঙ্গে 10 বই লেখা আছে, আপডেটেড বই কিন্তু লেখা আছে, পেট্রোলের সঙ্গে 10% ইথানল মিশিয়ে মোটর ইঞ্জিনে জ্বালানি রূপে ব্যবহার করা যেতে পারে। যদিও আজকের দিনে আমাদের যে পেট্রোল পাম্পগুলো আছে সেখানে পেট্রোলের সঙ্গে কিছু পরিমাণে ইথানল মেশানো হচ্ছে, পরবর্তীতে সেটা আরো বাড়ানো হবে। আচ্ছা, মিথানলের সুবিধা একটু বলি, বইতে লেখা নেই। যদি অ্যালকোহল জ্বলে কোনো গ্যাস তৈরি হয় না। কেরোসিন জ্বললে উপরে কার্বন বেরোয় এক গাদা। ইথানল যদি জ্বলে 100% এনার্জি রূপে কনভার্ট হয়ে যায়, কোনো রকম গ্যাস উৎপন্ন হয় না, গ্যাসই উৎপন্ন হয় না। তাহলে এখন তৈরি করে ফেললে হয়। তৈরি হচ্ছে তো, বড় কবে করবে? বড় বড় প্লান্ট তৈরি হচ্ছে, একসঙ্গে ইকোসিস্টেম বানাতে হবে, লোকে বানিয়ে হা করে খাবে, বানিয়ে তো আরে ইউজ করতে পেট্রোল হবে। পাম্প বন্ধ করে দিই, ওই জায়গায় তাহলে গাড়ির ইঞ্জিনও তো পাল্টাতে হবে। ধর তোমার 20 লাখ টাকার গাড়ি একটা বাড়িতে পড়ে আছে, হ্যাঁ তাহলে সেই পেট্রোলে চলে, উপযুক্ত। সেই ইঞ্জিন পাল্টাবে। তাহলে তোমার তো নেই, এখন তুমি কি করে বুঝবে? এটা সারা দেশে কয়েক কোটি গাড়ি মানে আছে। ও তোমার যাই হোক, শোনো, বায়ো ডিজেল, যাদের লরি আছে 10-12 এই শোনো, বায়ো ডিজেলে আসি। বায়ো ডিজেল হচ্ছে আমাদের এখানে একটা গাছ ছিল জ্যাট্রোফা, জল দিয়ে কি গাছ? জল দিয়ে গাড়ি চলবে, হাইড্রোজেন পাম্প বসিয়ে না না, জল দিয়ে গাড়ি চালালে জল শেষ হয়ে যাবে। জল দিয়েও গাড়ি চালানো সম্ভব আজকের দিনে। আমরা ওই তড়িৎ বিশ্লেষণ করেছিলাম, মনে আছে? জলের দুটো পেন্সিলেট হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন তৈরি ছিল না? হাইড্রোজেন আর অক্সিজেন একসঙ্গে যদি রাখা হয় খুব সুন্দর একটা জ্বালানি হয়। সেটাকে জ্বালিয়েও আমরা কি তৈরি করতে, ইঞ্জিন যদি আজকের দিনে আছে, ইউজ হয় না,
সেটাকে জ্বালিয়েও আমরা ব্যবহার করতে পারি, জানেন কি? আচ্ছা, বায়োডিজেলে চলে আসে, দেখো লেখা আছে গাছের বীজ। একটা গাছের নাম আছে, তোমাদের মুখস্থ রাখতে হবে, নাম হচ্ছে জ্যাট্রোফা। কি গাছ? গাছের নাম হ্যাঁ, জ্যাট্রোফা। হ্যাঁ, শুনেছি। আমাদের রাস্তাঘাটে দেখা যায়, আগেকার দিনে ওই জ্যাট্রোফা গাছ চাষ হতো, আমাদের এখানে হতো। চাষ করে শুকানো হতো, যে বীজগুলো হতো ওই সর্ষের তেলের যে ভাঙানোর কল যাচ্ছে না, ওখানে জ্যাট্রোফার বীজ ভাঙানোর কল হতো। আর জ্যাট্রোফা বীজকে ভাঙিয়ে সোজা ডিজেলের, এই পেট্রোলের যে ইঞ্জিন, ডিজেল যে ইঞ্জিন, মানে মাঠে যে ইঞ্জিন থাকে, কোন ইঞ্জিন মাঠে না, আজকের দিন যে স্যালো আছে না, মোটরে ডিজেল, চলে, ডিজেল ইঞ্জিন। ওটা আগে জেনারেটরে চলতো, ডিজেল ইঞ্জিনে চলতো, ওর মধ্যে মিশিয়ে দেওয়া হতো। এমনি চলে যেত ইঞ্জিন, কোনো ওই প্রবলেম গাছের রস, ওরা ওই গাছের রস যদি এখন আবার দেওয়া যায় চলবে। না, এখনকার ইঞ্জিন অনেক চেঞ্জ। আচ্ছা, পরে চলেছি কয়লা খনির মিথেন। কয়লা খনিতে কয়লা ছাড়াও যে গ্যাস পাওয়া যায়, সেটা এক ধরনের মিথেন গ্যাস পাওয়া যায়, যেটাকে আমরা ব্যবহার করতে পারি, যেটা বলে কি কোল বেড মিথেন। এটা করে নেবো, মনে করে যেটাকে বলা বলে- কিন্তু করাবো। যেটাকে বলে কি কোল বেড মিথেন। আচ্ছা, এবার চলে আসো পেজ নাম্বার 9, মিথেন হাইড্রেট। চলে আসো পেজ নাম্বার 9, মিথেন হাইড্রেট। এটি এক ধরনের কেলাসাকার কঠিন পদার্থ। মিথেন হাইড্রেট কি এক ধরনের কেলাসাকার কঠিন পদার্থ। এটাকে বিভিন্ন ভাবে আমরা আমার চুলকে সংগ্রহ করতে পারি, শোধন করার প্রয়োজন আছে। দেখো একদম নিচে লেখা আছে নিষ্কাশন পদ্ধতি, আছে না অনুশীলনের উপরে? দেখো লেখা আছে যে উপযুক্ত পদ্ধতিতে মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করে এবং এর কেলাসের মধ্যে CO2 প্রবেশ ঘটিয়ে মিথেন গ্যাসকে বের করে আনা হয়। এরপর অধিক চাপ প্রয়োগ করে সংকুচিত করে নির্দিষ্ট ট্যাঙ্কে মিথেন সঞ্চয় করা হয়। ঠিক আছে, এই চ্যাপ্টার খতম তোমাদের পড়া একদম। আচ্ছা, তাহলে এখানে তাহলে তোমাদের পড়া হচ্ছে ওরা আবার চলে আসবে সব হুড়োহুড়ি করে তাড়াতাড়ি দেওয়া। এখানে দিয়ে দিবি এটা না, আমি দেখবো। 48 থেকে 73 পর্যন্ত। কোশ্চেন 48 আমার কোশ্চেনটা দিয়ে দাও। তোমার কোশ্চেন আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ইয়ে অম্বিকাকে এরকম করবি, ও পাগল হয়ে যাবে আমার।